নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা কাল। ঋণের বোঝা ও ভর্তুকির চাপ সামলানো চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। মেগা প্রকল্পে মেগা অনিয়মের অভিযোগ, আওয়ামী লীগের বোঝা বিএনপির কাঁধে, বড় প্রকল্প গ্রহণে ত্রিমুখী চ্যালেঞ্জ। আগামী শিক্ষাবর্ষ থেকে কারিকুলামে আসছে পরিবর্তন, আনন্দমুখী শিক্ষায় জোর, তৃতীয় ভাষা শেখায় থাকছে আলাদা অধ্যায়। বর্ষার আগে এবার ডেঙ্গু আতঙ্ক, হেমোরেজিক ধরন নিয়ে উদ্বেগ, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত নগর কর্তৃপক্ষ, নাগরিক সচেতনতায় জোর। বিএসএফ এর পুশিং চেষ্টায় ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, সীমান্তবাসীর উদ্বেগ, বিজিবির আধুনিকায়নে তাগিদ বিশেষজ্ঞদের। প্রতারণার নতুন ফাঁদ অনলাইন কবিরাজি, রাসায়নিক দ্রব্য ব্যবহারে হাসপাতালে ঠাঁই অনেকের, চক্রের খোঁজে পুলিশ। হেলিকপ্টার ভূপাতিতের ঘটনায় ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের। মিরপুরে নাহিদ ঝড়ে লন্ডভন্ড অস্ট্রেলিয়া, 21 বছর পর ওয়ানডেতে অজিদের বিপক্ষে জিতে ইতিহাস গড়ল টাইগাররা। জনগণের কাছে বাজেট মানে নতুন কাজের সুযোগ ও আয় বৃদ্ধি। নিয়মিত করদাতারা চান তাদের ওপর আসবে না করের বোঝা। ব্যবসায়ীদের দাবি বিনিয়োগ অনুকূল পরিবেশ ও কর ছাড়। এত সব প্রত্যাশার কতটুকু পূরণ করতে পারবেন অর্থমন্ত্রী, যেখানে সরকার চায় দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ড যা বাড়াবে জনসমর্থন। যদিও বাধা হিসেবে আছে ঋণের বোঝা ও ভর্তুকির চাপ। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো দেয়া বাজেটে কোন হিসাব কিভাবে মেলাবেন তিনি, তা দেখার অপেক্ষায় জনগণ। মুন্নাফ রশিদের প্রতিবেদনে বিস্তারিত। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরে বিএনপি যেন এমন এক চালক যার হাতে ক্ষতবিক্ষত একটি গাড়ির স্টিয়ারিং তুলে দেয়া হয়েছে। একদিকে হাসিনা আমলের দুর্বল অর্থনীতি, অন্যদিকে মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব, জ্বালানি তেল ও বিদ্যুতের দামে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির উত্তাপে চলমান দাবদাহ যেন আরও বেড়েছে। গাড়িটি এমন এক খারাপ পথে উঠছে যার সামনে 9 লাখ কোটি টাকার বেশি ব্যয়ের চ্যালেঞ্জ, যেখানে জ্বালানি থাকতে পারে 6,95,000 কোটি টাকার রাজস্ব আয়। বাকি পথ পাড়ি দিতে চালককে একদিকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে হবে, নিতে হবে ধার। সরকার যদি অনেক বেশি ঋণ গ্রহণ করা শুরু করে তাহলে তো এটা ব্যক্তিখাতের ঋণের যে সরবরাহ সেটা চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ না থাকার একটা অবস্থা সৃষ্টি করতে পারে। সেই চাহিদাটা যাতে আমাদের পূরণ হয়, বাস্তবায়নটা আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেটার জন্য তো আমাদের দেখতে হবে যে আগামীতে আমরা ভিন্ন ধর্মী কি করি যাতে বাস্তবায়নের উৎকর্ষতা এবং মানসম্মত বাস্তবায়ন এটা আমরা নিশ্চিত করতে পারি। সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ সহ বিভিন্ন নির্বাচনমুখী জনতুষ্টি কর্মসূচি বাস্তবায়নে ব্যয় হবে বড় অঙ্কের অর্থ। আছে নতুন পে স্কেল বাস্তবায়নের খরচও, বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ সহ ভর্তুকির চাপ। এর বাইরে সুদ পরিশোধের বিপুল ব্যয়। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত গোষ্ঠীকে এবার এই বাজেটে অ্যাড্রেস করা হয়েছে। যদি সম্পদ বেশি থাকতো আরও বেশি করতে পারতাম। এখন সীমিত সম্পদের মধ্যে যতটুকু সম্ভব দেশের মানুষকে বিবেচনায় মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। চ্যালেঞ্জের মাঝেও নতুন অর্থবছরে 6.5% প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের। মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে 7.5%। যদিও মে মাসে জীবনযাপন ব্যয় বেড়েছে প্রায় 9.5%। নতুন অর্থবছরে জিডিপির আকার হতে পারে $538 বিলিয়ন। বাজেটের লক্ষ্যগুলো উচ্চাভিলাষী মনে করেন অর্থনীতিবিদরা। রাজস্ব আয় যে বৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে সেটাও খুবই আমার মনে হয় যে একটা বড় প্রবৃদ্ধি আমাদের সেখানে আনতে হবে। বাট ব্যয়ের দিকে একটা চাপ তো আমরা দেখছি। সমস্যাটা হলো যে আমরা রাজস্ব ঠিকমতো আহরণ করতে পারছি না, যেটা করা দরকার। এবারের বাজেটে একটা প্রত্যাশা থাকবে যে আমাদের আয়ের দিকেও একটা উদ্যম আমাদের থাকবে, আর ব্যয় যাতে ভালোভাবে হয়, গুড ভ্যালু ফর মানি হয়, সেটাও আমাদের নিশ্চিত করতে হবে। জনসাধারণের প্রত্যাশা তারা কর্মসংস্থান ও তুলনামূলক কম ব্যয়ে জীবনযাপন করার সুযোগ চান। এজন্য বিনিয়োগ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার কৌশল কী হবে তা জানা যাবে বাজেট ঘোষণার পরই। দীর্ঘদিন পর 2026-27 অর্থবছরের বাজেট প্রণয়ন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার।
যেখানে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানেরও প্রথম বাজেট এটি। তাই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, বিনিয়োগ বৃদ্ধি, উচ্চ জিডিপি প্রবৃদ্ধির টার্গেট এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে বেশ গুরুত্ব দিচ্ছে এই সরকার। এখন দেখার বিষয় সাধারণ মানুষ কতটা সুফল পায় এই বাজেটের। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। পুরনোতে চাপ, নতুনে ত্রিমুখী চ্যালেঞ্জ। আওয়ামী লীগ সরকারের একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়নের পথে সময় ও ব্যয় বাড়ার পাশাপাশি সামনে এসেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। এখন সেই প্রকল্পগুলোর ঋণ, সুদ ও আর্থিক দায় সামলাতে হিমশিম খাচ্ছে নতুন সরকার। ফলে নতুন মেগা প্রকল্প নেওয়ার আগে তৈরি হয়েছে বড় ধরনের দ্বিধা। বিস্তারিত মাহবুল ইসলামের প্রতিবেদনে। উন্নয়নের গল্প লিখতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, দেশের অবকাঠামো বদলে দিতে নেওয়া হয়েছিল একের পর এক মেগা প্রকল্প। কিন্তু সেই উন্নয়নের গল্পে যুক্ত হয়েছে আরেকটি অধ্যায়, অস্বাভাবিক ব্যয়, কালক্ষেপণ আর অনিয়মের অভিযোগ, যে কারণে সরকারের পরিচালন ব্যয়ের প্রধান খাত হয়ে উঠেছে ঋণের বিশাল অঙ্ক। দ্রুত বাস্তবায়নের নামে বিশেষ সুবিধা দিয়ে ফাস্ট ট্র্যাকে আনা হয় 10টি মেগা প্রকল্প। লক্ষ্য ছিল দ্রুত উন্নয়ন, কিন্তু সেই তাড়াহুড়োর সুযোগেই তৈরি হয়েছে জবাবদিহিতার বড় শূন্যতা। অন্তর্বর্তীকালীন সরকারের পর্যবেক্ষণে বড় 4 মেগা প্রকল্পে উঠে এসেছে অন্তত 40,000 কোটি টাকার অনিয়মের অভিযোগ। ফাস্ট ট্র্যাক প্রকল্প না বলে এটাকে ফাস্ট ট্র্যাক দুর্নীতির সুযোগ হিসাবে বলে ধরে নেওয়া যেতে পারে বলে আমরা মনে করি। সেটাই ঘটেছে বাস্তবে। এই ধরনের ফাস্ট ট্র্যাক দুর্নীতি আর না হয়, এটি নিশ্চিত করাটা আমি মনে করি সরকারের দায়িত্ব। এই যখন আগের মেগা প্রকল্পগুলোর বাস্তবতা, তখন গুরুত্বপূর্ণ হলেও নতুন করে মেগা প্রকল্প হাতে নিতে পেছন ফিরে তাকাতে হচ্ছে বিএনপি সরকারকে। অভ্যুত্থান পরবর্তী ভঙ্গুর অর্থনীতির মধ্যে প্রকল্প নিয়ে ত্রিমুখী চ্যালেঞ্জের মুখোমুখি তারা। প্রথমত, পূর্ববর্তী মেগা প্রকল্পগুলোর বিপুল ঋণ ও সুদ পরিশোধের চাপ। দ্বিতীয় চ্যালেঞ্জ, আন্তর্জাতিক দরদাতাদের কঠোর শর্ত, বাড়তি নজরদারি এবং উচ্চ সুদহার। তৃতীয়ত, নতুন অর্থায়নে উন্নয়ন সহযোগী ও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান। বাংলাদেশের উন্নয়নের বড় সহযোগী জাইকা ঋণের সুদহার এরই মধ্যে 2.35% থেকে বাড়িয়ে করেছে 3.05%, যা গত 15 এপ্রিল থেকে কার্যকর হয়েছে। একটা বিশাল ভূমিকম্পের পরে এই সরকার এসছে, সুতরাং কি হয়েছিল এবং বাংলাদেশে কি ধরনের দুর্নীতি ব্যাপক হারে হলে পরে সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে, এগুলি কিন্তু আমাদের বর্তমান সরকারের স্মৃতিতে খুব উজ্জ্বল হয়ে আছে। সুতরাং এটাই তাদেরকে গাইড করবে। শুধু মেগা প্রকল্পই নয়, নতুন সরকারের প্রথম 100 দিনে একনেক সভায় পুরনো ও সংশোধিত প্রকল্পগুলোই অনুমোদন হয়েছে। নতুন প্রকল্প নেওয়া হয়েছে হাতে গোনা কয়েকটি। একদিকে পুরনো প্রকল্পের ঋণ, অন্যদিকে অনিয়মের দায়। এর সঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিক অর্থায়নের অনিশ্চয়তা। ফলে নতুন মেগা প্রকল্পের পথে সরকারের সামনে শুধু আর্থিক সংকট নয়, রয়েছে আস্থা ও জবাবদিহিতা ফিরিয়ে আনার বড় চ্যালেঞ্জ। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। আগামী শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন 4টি বই, যাতে জোর দেওয়া হচ্ছে আনন্দমুখী শিক্ষাকে। এছাড়া পাঠ্য বইয়ে তৃতীয় ভাষা শেখার গুরুত্ব নিয়ে থাকছে আলাদা অধ্যায়। ফরহাদ বিন নূরের রিপোর্ট। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। 2028 সাল থেকে কারিকুলামে যুক্ত হচ্ছে এটি, যেখানে বাংলা ইংরেজির পাশাপাশি নিজেদের পছন্দমতো আরেকটি ভাষা শিখবে শিক্ষার্থীরা। এই বিষয়টি কেন গুরুত্বপূর্ণ তা নিয়ে একটি অধ্যায় যুক্ত হচ্ছে 6ষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ে। আগামী বছরের বইতেই মিলবে এটি। 2027 শিক্ষাবর্ষের কারিকুলামে থাকছে নতুন 4টি বই। 4র্থ শ্রেণীতে যুক্ত হচ্ছে খেলাধুলা এবং শিল্প ও সংস্কৃতি বই। 6ষ্ঠ শ্রেণীতে থাকবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস নামে 2টি বই। ক্লাস 4-এর দুটো হচ্ছে
কালচার, সংস্কৃতি, আর আরেকটা হচ্ছে খেলাধুলা বা স্পোর্টস। আর ক্লাস 6-এ যে দুটো বই হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস, আর এটা হলো গিয়ে কারিগরি শিক্ষা। তবে পূর্ব প্রস্তুতি ছাড়া নতুন 4টি বই যুক্ত করা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষাবিদরা। না বুঝে কিংবা না বুঝার ভান করে অতিরিক্ত তাড়াহুড়া করতে গেলে শিক্ষা তো বিশৃঙ্খলার মধ্যে যাবেই, বরং গভর্নমেন্টও এক ধরনের চাপের মধ্যে পড়ে যাবে তখন। তাই আমি মনে করি সুচিন্তিতভাবে আমাদের সক্ষমতা অনুযায়ী আমাদের ক্যাপাসিটি কেমন আছে, আমাদের স্কুলের ক্যাপাসিটি কেমন আছে, আমাদের শিক্ষকদের ক্যাপাসিটি কেমন আছে। বইয়ের বোঝা না বাড়িয়ে শেখার পদ্ধতি আরও আকর্ষণীয় করার পরামর্শ এই শিক্ষাবিদের। পুরো জিনিসটাই আনন্দদায়ক করা লাগবে এবং ক্যারিকুলামটা এমনভাবে ডিজাইন করা লাগবে। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। আমাদের মানে প্যাকেজটা দেখেই ভালো লাগছিল যে নতুন শিক্ষাবর্ষে নতুন 4টি বই যুক্ত হচ্ছে এবং মানে আনন্দমুখী শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইমন, আলিফ, আপনাদের মানে শিক্ষা জীবন, একেবারে প্রাথমিক শিক্ষা জীবন কেমন ছিল? কতটুকু আনন্দের সহিত পড়ালেখা করতে পেরেছেন? আনন্দের সহিত আসলে খুব একটা বলবো না, কারণ পাঠ্য বইয়ের ওপরই বেশি সীমাবদ্ধতা ছিল এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু তেমনই জোর দেওয়া হয়েছে। কিন্তু এবার শুনলাম যে কারিগরি টাইপের বইয়ের দিকে বা ওই বিষয়গুলোতে যাতে পাঠ্য বই না জীবনমুখী শিক্ষা মানুষ পায়, সেই ধরনের বিষয়গুলোতে এবার। তবে এই জায়গায় আমি কিছু যোগ করতে চাই যে দেখুন, বই যোগ করা হলো, কারিকুলাম পরিবর্তন হলো, কিন্তু আসলে যে উদ্দেশ্যটা থাকছে সেই বইটি যুক্ত করার পেছনে, সেটা আসলে কতটুকু পূরণ হবে, সেই যদি আবারও মার্কস তোলা কিংবা নম্বর তোলা সেটি যদি মূল বিষয় হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু আসলে এই নতুন 4টি বই কেন, আরও 400 বই যোগ করেও এই উদ্দেশ্যটি আসলে পূরণ করা সম্ভব। আমরা মানে উদ্যোগটা নেওয়া হয়েছে, সেটার জন্য একটা সফল বাস্তবায়ন হয় আলিফ, এমন হয় সেটা আরও বেশি ফ্রুটফুল হবে। যেহেতু এইটা একটা নতুন সূচনা যে শিক্ষাকে কীভাবে আনন্দময়, আমরা এতদিন শুনেছি বিদেশে যারা পড়াশোনা করে তাদের বাচ্চারা বিদেশে স্কুলে যাবার জন্য মানে মুখিয়ে থাকে, কখন যাবে, আনন্দ পায় স্কুলে যেতে। আর স্কুলের পড়া বাসায় এসে পড়তে হয় না। এর আগে কিন্তু আমরা দেখেছি যে কয়েক বছর ধরে, যদি বলি দশকের কথা, 1 দশক ধরে কিন্তু বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল কাজকর্ম কিন্তু করা হচ্ছে। যেমন জেএসসি পরীক্ষা একবারে উঠিয়ে নেওয়া, জেএসসি পরীক্ষা দেওয়া, আবার বিভিন্ন টাইপের কিন্তু এরকম চলছে এবং বইয়েও বিভিন্ন টাইপের পরিবর্তন আনা হচ্ছে। তারপরেও কিন্তু আলিফ যেটা বলছিলেন সেই সুফল কিন্তু এখনো মেলেনি, তাই এবারও কিন্তু এই জায়গায় কিন্তু আসলে শিক্ষকদের ভূমিকা আসলে অনেক বেশি থাকে, সেই জায়গায় আসলে কতটুকু হবে সেটি নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। আরেকটা বিষয় একটু যাই, এটা তো আমরা জানলাম। আরেকটা বিষয় হচ্ছে হামের পরে এই জুন থেকে শুরু হয়েছে ডেঙ্গুর সিজন। জিটিতে কিন্তু অলরেডি মানে 1 জুনেই একজন মারা গিয়েছেন। এখন সেই তথ্যটা কিন্তু আরও হয়তো বা যুক্ত হচ্ছে মৃত্যুর সংখ্যা। ডেঙ্গু কিন্তু ভয়াবহ রূপ নিচ্ছে। আমরা প্রতি বছরেই দেখি 2 সিটি কর্পোরেশন ঢাকার বিভিন্ন জায়গায় মশক নিধন কার্যক্রম তারা পরিচালনা করে, কিন্তু আলটিমেটলি এই সিজনটা যখন চলে যায় তখন আবার সেটাকে মানে নর্মালাইজ হয়ে যায়, আবার আগামী বছরের জন্য সবাই প্রিপারেশন নেয়, কিন্তু এর মাঝখানে কিছু প্রাণ আসলে ঝরে যায়। এই বছরে বিভিন্ন জেলায় কিন্তু ডেঙ্গু নিধন কার্যক্রম, মশা নিধন কার্যক্রম চালানো হচ্ছে। আমি আমাদের বেশ কিছু রিপোর্টারকে প্রশ্ন করেছিলাম যে এবার আসলে কতটুকু কার্যকরী উদ্যোগ নেওয়া হচ্ছে। তারা বলছেন যে শুধু একবার দিয়ে গেলে চলবে না, এটা হয়তো 15 দিন পর পর আবার দিতে হবে, আবার সেই নিধন। যেমনটি বলছিলাম, আসলে এবার কিন্তু চ্যালেঞ্জ আসলে আরো বেশি, কেননা হামের পরবর্তীতে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেই ব্যবস্থাটাও কিন্তু দুর্বল হয়ে যায়। এ ব্যাপারে একটু প্রতিবেদন রয়েছে, আমরা একটু দেখে আসতে চাই। দর্শক, যেমনটি আমরা বলছিলাম, দেশে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। তবে এবার চিকিৎসকদের সবচেয়ে বড় উদ্বেগ দ্বিতীয়বার ডেঙ্গুর সংক্রমণ এবং এর মারাত্মক রূপ হেমোরেজিক ডেঙ্গু নিয়ে। চিকিৎসকরা বলছেন যাদের আগে একবার ডেঙ্গু হয়েছে তাদের দ্বিতীয়বার ভিন্ন স্ট্রেইনের সংক্রমণ হলে জীবন ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এই অবস্থায় মশক নিয়ন্ত্রণে নাগরিকদের সচেতনতার উপরই সবচেয়ে বেশি জোর দিচ্ছেন তারা। ডেঙ্গুর হানা এবার আরও বিপজ্জনক হতে পারে। সাধারণ ডেঙ্গুর চেয়ে এখন বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে হেমোরেজিক ডেঙ্গু। চিকিৎসকরা বলছেন যারা আগে একবার আক্রান্ত হয়েছেন তাদের দ্বিতীয়বার ভিন্ন ভেরিয়েন্টে সংক্রমণ হলে সেই সংক্রমণ হতে পারে প্রাণঘাতী। দ্বিতীয়বার আক্রান্ত হলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ও ভাইরাসের মধ্যে মারাত্মক বিক্রিয়া ঘটে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট।
জ্বর থাকা, প্লাটলেট কমে যাওয়া, শরীরে ব্লিডিংয়ের ম্যানিফেস্টেশন থাকা এবং ফ্লুইড ডিকেটের এভিডেন্স থাকা, এই সমস্ত কিছু মিলে তখন আমরা একে বলছি ডেঙ্গু হেমোরেজিক ফিভার। কোনো একজন মানুষ আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গেছেন, তার যদি দ্বিতীয়বার ডেঙ্গু হয়, এই ধরনের ডেঙ্গু আক্রান্ত রোগীদের ক্ষেত্রে জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ডেঙ্গুর তীব্রতা কেমন হবে তা নিয়ে চিন্তিত খোদ নগর কর্তৃপক্ষ। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে ডিএনসিসি। মাতৃসদনগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থাও রেখেছে তারা। 1, 2, 3, 4 চারটা ভেরিয়েন্টে বাংলাদেশে অলরেডি এক্সপোজ হয়েছে এবং মিক্সড টাইপ ভেরিয়েন্টও আমাদের দেশে এক্সপোজ হয়েছে। এখন যে এক্সট্রিম ওয়েদার, এখন কিন্তু আমার ডেঙ্গু পেশেন্ট খুবই কম, লার্ভার ঘনত্ব কম এবং আপনার যে অ্যাডাল্ট যে মশা, পূর্ণাঙ্গ মশার ঘনত্ব, এই সবগুলোই কম, কারণ ওয়েদারটা হচ্ছে এক্সট্রিম। বাট কিছুদিনের মধ্যেই মৌসুমি বায়ু প্রবেশ করবে দেশে এবং থেমে থেমে বৃষ্টি হবে, টেম্পারেচার বাড়বে এবং আর্দ্রতা বাড়বে। এই সবগুলোই হচ্ছে এডিস মশার জন্য একদম পারফেক্ট একটা পরিবেশ সৃষ্টি করবে। আলোচনায় উঠে আসে সংক্রমণের লক্ষণ ও করণীয় সম্পর্কে। ইতিপূর্বে আমাদের যে ডেঙ্গু ইনফেকশনের প্রবণতাগুলো আমরা দেখেছিলাম যে ডেঙ্গু 2 দিয়ে হেমোরেজটা বেশি হয়েছিল। তবে এটা নির্দিষ্ট করে বলা সম্ভব না যে ডেঙ্গু 1, 2, 3, 4 কোনো একটা স্পেসিফিক সেরোটাইপ দিয়েই আমার হেমোরেজ বেশি হবে। যে মানুষ সচেতন আছে কিন্তু মানুষ সম্পৃক্ত না, মানুষ পার্টিসিপেট করছে না। আমার বাড়ির ছাদে, আমার টবে, বারান্দায়, আমার গাড়ি ধোয়ার জায়গার, আমার বেসমেন্ট, সিঁড়িঘর, বাসার আশেপাশে অনেক পাত্র পাবো যেগুলো অব্যবহৃত পাত্র এবং যেগুলোতে বৃষ্টির পানি জমেছে। এইগুলো হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চিকিৎসকদের পরামর্শ, ডেঙ্গুর লক্ষণ দেখা মাত্রই পরীক্ষা করতে হবে। আর নগর কর্তৃপক্ষের আহ্বান, ঘরের চারপাশ পরিষ্কার রেখে এডিসের বংশবৃদ্ধি রুখে দিতে হবে। সবার সম্মিলিত সচেতনতাই পারে এই ডেঙ্গুর মারাত্মক ঝুঁকি থেকে নগরবাসীকে রক্ষা করতে। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংক ইস্যুতে জাতীয় সংসদে মুখোমুখি অবস্থানে সরকার ও বিরোধী দল। ব্যাংকটি জোরপূর্বক দখলের অভিযোগ তুলে সরকারের কড়া সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ও উপনেতা। তবে সব অভিযোগকে রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দিয়েছে সরকার। মন্ত্রীর কাছে একটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে বাজেট অধিবেশনের তৃতীয় দিনে ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাপ ছড়ায় জাতীয় সংসদে। এদিন ইসলামী ব্যাংকের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে আলোচনা করতে সংসদে মুলতবি প্রস্তাব আনেন বিরোধী দলীয় নেতা। জানিয়ে বিতর্কে জড়ায় সরকার ও বিরোধী দল। চেয়ারম্যান বানানো হচ্ছে একজন পরীক্ষিত, প্রমাণিত অর্থ আত্মসাৎকারী এবং দুর্নীতিবাজ ব্যক্তিকে। এরকম লোকেরা যদি এখানে চেয়ারম্যান হয় তাহলে আসামের মতোই তারা বাকির টাকাগুলোকে, জনগণের টাকাকে নিয়ে যাবে। এটা অত্যন্ত পরিষ্কার যে তার বিরুদ্ধে শুধু অভিযোগ আনা হচ্ছে মৌখিক বা পত্রিকায়, সেই অভিযোগের তো তদন্ত হয় নাই। সুতরাং প্রিজাম্পশন অফ ইনোসেন্স হিসাবেই সে তার বেনিফিটটা পাবে। যদি অভিযোগ আনে, তদন্ত হবে, তখন সেটা দেখা যাবে। এবং হি হু সিক্স ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ড, দিস ইজ ওয়ান অফ দি ম্যাক্সিমাম অফ দি ইকুইটি। এ সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেশের অন্যতম বৃহৎ শরিয়া ভিত্তিক ব্যাংকটিকে দখল করে সেখানে অযোগ্য ব্যক্তিদের বসাচ্ছে সরকার। একটা মাত্র ব্যাংক, যে ব্যাংক তারল্য সংকটে অন্য ব্যাংকেও হেল্প করত, এইভাবে ব্যাংকটা ডাকাতি করে আজকে এটাকে একদম দেউলিয়া করা হয়েছে। পরে এ বিষয়ে বিতর্কে অংশ নিয়ে অর্থমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি করছে বিরোধী দল। যারা ব্যাংকের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ব্যাংকের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যারা এই প্রস্তাবটা আজকে এনেছেন, তাদের মধ্যে একটা যোগসূত্র আছে বলে তো মনে হয় আমাদের কাছে। এর আগে সংসদ সদস্যদের প্রশ্নে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, আগামী 6 মাসের মধ্যে দেশের সব স্কুল কলেজে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। জামায়াত আমিরের অভিযোগ, ব্যাংক বিমা সহ নানা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপে অপরাধীদের বসানো হচ্ছে। 8,39,000 কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাবনায় তিনি আরও বলেন, বাজেট কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, এটি হতে হবে গণমুখী। স্বচ্ছতা না থাকলে কোনো বাজেটই কার্যকর হবে না বলেও মত তার। 2010 সালের জুনে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের বাজেট ঘোষণার পাশাপাশি বিকল্প বাজেট প্রস্তাবনা তুলে ধরেছিলেন। এবারে বিএনপি সরকারের বাজেট ঘোষণার আগে বিকল্প বাজেট তুলে ধরল বিরোধী দল জামাত ইসলামী। রাজধানীর আল ফালাহ মিলনায়তনে এই বাজেট তুলে ধরা হয়, যেখানে উপস্থিত ছিলেন 11 দলীয় শীর্ষ নেতারাও। তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বৃহস্পতিবার সরকারের ঘোষণা করতে যাওয়া বাজেটের চেয়ে 10% কমিয়ে জামায়াতের ছায়া বাজেটে মোট ব্যয় দেখানো হয়েছে 8,39,505 কোটি টাকা, যেখানে রাজস্ব আয় 6,65,926 কোটি টাকা এবং অনুদান ছাড়া ঘাটতি
1,73,579 কোটি টাকা। জনগণের রায়ের প্রতি তৎকালীন সরকার যারা ছিলেন এ সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, আর্থিক প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থাগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে অপরাধীদের ক্ষমতার চেয়ারে বসাচ্ছে সরকার। আমরা যা আশঙ্কা করেছিলাম এখন তা স্পষ্ট হয়ে উঠেছে সমাজে। আর্থিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক, সাংবিধানিক সকল জায়গায় আজকে নির্লজ্জ রাজনৈতিক হস্তক্ষেপ একেবারেই স্পষ্ট। বাজেট কোনো দলের জন্য নয় উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, সততা স্বচ্ছতা না থাকলে কোনো বাজেটই কার্যকর হবে না। সততা, স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি না থাকে তাহলে যে বাজেট সরকারই দেব ওই বাজেট কার্যকর হবে না। আরও কিছু বিষয় আমাদের প্রস্তাবনায় থাকবে, সেটা এখানে এবং সংসদে। এ সময় বাজেটের মাধ্যমে মানুষদেরকে ধোঁকা না দেওয়ার আহ্বান জানান তিনি। পরে জামাতের পক্ষ থেকে উপস্থাপন করা হয় ছায়া বাজেট। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে এবার আন্দোলনে নামলেন নারী গ্রাহকরা। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে পুরুষদের পাশাপাশি তারাও মতিঝিলে প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনে অংশগ্রহণকারীদের অভিযোগ, বর্তমান সরকার আর্থিক খাতে দলীয় ব্যক্তিদের নিয়োগ দিয়ে বিপর্যয় ডেকে আনছে। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ সহ 7 দফা দাবি আদায়ের আন্দোলনে এবার যোগ দিলেন নারী গ্রাহকরা। মঙ্গলবার সকাল 10টা থেকে মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন তারা। আন্দোলনে অংশ নেওয়া নারীরা দাবি করেন, ব্যাংকটি নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তা রুখে দিতেই তারা এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। আমরা এখানে দাঁড়াইছি যে আমাদের যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খোরশেদ আলমের পদত্যাগ দাবি নিয়ে দাঁড়াইছি। পদত্যাগ না করেন আমাদের এই অবস্থান কর্মসূচি আরো সুসংগঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের কখনো যাতাই সিদ্ধান্ত নিবে এটা আমরা আর মেনে নিব না। এ সময় ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও তার স্ত্রীর নানা দুর্নীতি তথ্য তুলে ধরা হয়। চেয়ারম্যানকে ব্যাংকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। আগের এমডি ওমর ফারুকের পুনর্নিয়োগের দাবিও জানানো হয়। কোন ঋণ খেলাপির বংশধরকে, ঋণ খেলাপের আত্মীয়কে আমরা ইসলামী ব্যাংকে চাই না। ইসলামী ব্যাংকের গ্রাহক সমাজ কোন অবৈধ চেয়ারম্যানের নেতৃত্বে এজিএম হতে দেবে না। সেখানে যদি কোনো দালাল আমরা চিহ্নিত করতে পারি, আপনি সেই দালাল হিসেবে ইসলামী ব্যাংকে আপনি ঢুকতে পারবেন না। ইসলামী ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দিয়ে অভিজ্ঞতা দিয়ে নতুন পর্ষদ পুনর্গঠনের দাবি জানান গ্রাহকরা। ইসলামী ব্যাংকে কক্ষিগত করে হাজারো কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল। যিনি নৈতিকভাবে অভিযুক্ত, যিনি নারী কেলেঙ্কারির সাথে জড়িত, ফলে এই ধরনের একজন ব্যক্তিকে আমরা কোনো অবস্থায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে দেখতে চাই না। ইসলামী ব্যাংকে যারা লুট করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ব্যাংক খাতের অনিয়ম চিরতরে বন্ধের দাবি তোলেন আন্দোলনকারীরা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। আওয়ামী লীগের যে কোনো তৎপরতা কঠোর হাতে দমন করবে সরকার, এমনটাই সাফ জানিয়ে দিলেন তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাংলাদেশকে চাপে ফেলতে নয়, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণেই সীমান্তে বাড়ছে পুশিনের ঘটনা। ইসির শর্ত পূরণ করে যে কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলেও জানান তথ্য উপদেষ্টা। সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশিনের ঘটনায় নড়ে চড়ে বসেছে সরকার। গত 6 দিনে 21 বার পুশিনের মতো ঘটনা ঘটে। ইতিমধ্যে 60,000 বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে সীমান্তে। এসব ঘটনায় সরকার চাপে রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, পশ্চিমবঙ্গের নতুন সরকার ও তাদের নির্বাচনী অঙ্গীকার পূরণের প্রভাবই পড়ছে সীমান্তে। বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে তাদের আন্তরিক চেষ্টা আছে বলে আমি বিশ্বাস করতে চাই। তারা বলছেন, তাদের সাথে যখন ইনফর্মালি কিছু কথা কারো লেভেলে আমারও হয়েছে, আমার মনে হয়েছে, বলেছি এটা যে পশ্চিমবঙ্গে যে সরকারটা এখন দায়িত্বে আছে সেই সরকারের একটা নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, সেটার এক ধরনের ফল হিসাবেই এই ঘটনাটা ঘটছে। সচিবালয়ের এই সংবাদ সম্মেলনে উঠে আসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল সহ বিভিন্ন কর্মসূচির প্রসঙ্গ। এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না। ব্যক্তি হিসাবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।
গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে উপযুক্ত সময়ে বাকি থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা। আরও কিছু ভিসি পরিবর্তিত হবে, তারা যাবেন, তারপর তারা সেই প্রক্রিয়া শুরু করবে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু সমর্থক সরকারে রয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার রাজধানীর নাখালপাড়ায় হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচিতে এসে এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই সময় তিনি মন্তব্য করেন, বিএনপি সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে, আর এই দুর্বলতার সুযোগ নিয়েই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিভিন্ন জায়গায় মিছিল করার সুযোগ পাচ্ছে। অভিযোগ করেন, সিটি কর্পোরেশনের কোষাগার ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ঢাকার 2 প্রশাসক। বলেন, এভাবে চলতে থাকলে সামনের স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এই কর্মসূচিতে স্কুলটির শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন জাতের গাছের চারা। এই আয়োজনে উপস্থিত ছিলেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আমরা মনে করি এটা সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, এবং আমরা আসলে অন্তর্বর্তী সরকারের আমলেও এত মিছিল দেখি নাই। আমরা দেখছি এখন আরও দুর্বল অবস্থা হোম মিনিস্ট্রির, তারা আরও হোম মিনিস্ট্রি চালাতে পারছে না, থানায় থানায় মিছিল হচ্ছে। এটা আমরা মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই সরকারের ব্যর্থতা। আবার সরকারের একজন উপদেষ্টাকে দেখছি, তিনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। তো সরকারের দিক থেকে আসলে মেসেজটা ক্লিয়ার না। আমাদের মনে হয় যে সরকারের একটা অংশ আওয়ামী লীগও চালাচ্ছে বিএনপির সাথে সাথে। সবকিছু মিলিয়ে কিন্তু আমরা যতদূর জানছিলাম যে শিক্ষা কারিকুলামের নতুন 4টি বই যুক্ত হচ্ছে, ডেঙ্গুর প্রকোপ, এবং এই যে গতকাল যেই সংসদ অধিবেশন হয়েছে সেখানে কিন্তু পাল্টাপাল্টি অনেক অভিযোগ ছিল দুই পক্ষেরই। বাজেট নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, ইসলামী ব্যাংকের একটা কিন্তু বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং সেটি নিয়ে কিন্তু রাজপথে পর্যন্ত গড়িয়েছে সবকিছু। এবং গতকাল কিন্তু এতদিন দেখেছি যে এই সচেতন গ্রাহক ফোরাম পুরুষরা অংশগ্রহণ করেছে, গতকাল আমরা দেখেছি কিন্তু নারীরাও কিন্তু আন্দোলনে নেমেছেন আসলে, এবং তাদের যে দাবি যে আসলে দলীয় লোককে ইসলামী ব্যাংকের বা অর্থনৈতিক খাতে বসানো, সেটি আসলে দেশের অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনবে। তবে সবকিছু মিলিয়ে আসলে পরিস্থিতি যেমন দাঁড়াচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ঠিক রাখা বা সঠিক পর্যায়ে রেখে দেশ পরিচালনা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে আসলে। এবং প্রতিনিয়তই আমরা খবরের কাগজে বলেন কিংবা সংবাদপত্র বা যে কোনো জায়গায় আসলে আমরা এই সংবাদগুলোই বারবার আমাদের চোখের সামনে আসছে, এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনসাধারণের উদ্বেগ এবং জনসাধারণের পাশাপাশি যারা অংশীজন আছেন এর পেছনে তাদের আসলে কর্মদক্ষতা কতখানি সেটি নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। এবং সবকিছু মিলিয়ে আসলে এই যে একটি অবস্থা তৈরি হয়েছে, সেই জায়গায় সবকিছু স্বাভাবিক রেখে ঠিক রাখা এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক থাকে। আসলে গতকালও আলিফ একটা ঘটনা পড়ছিলাম যে 3টা এই যে রামিসা হত্যাকাণ্ডের মামলার যে রায় কিন্তু দেওয়া হয়েছে সেটি কার্যকরে কিন্তু একটা দেখছি যে খুব কার্যকর একটা ভূমিকা নেওয়া হচ্ছে, হয়তোবা 3 মাসের মধ্যেই সেটি কার্যকর হবে বলে জানানো হয়েছে। গতকালও কিন্তু 3টা ধর্ষণের ঘটনা আমরা দেখেছি, প্রতিবেদন হয়েছে স্টার নিউজে যে কক্সবাজারে মা মেয়েকে ডাকাতির পর তাদের বাড়িতে আসলে ধর্ষণ করা হয়েছে। তারপরে নাটোরে সন্তানকে চিকিৎসা দেওয়ার জন্য মা আসলে হাসপাতালে অবস্থান করছেন, সেই মাকে ধর্ষণ করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি আসলেই নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন। ভীষণ আমরা একটু দেখে আসতে চাই, আমাদের সকালে অনেকেরই অভ্যাস থাকে খবরের কাগজ পড়ার, এবং আজকের পত্রিকায় আসলে কোন কোন খবর শিরোনামে রয়েছে সেগুলো জানাতে আমাদের সহকর্মী সাদিক হাসান ইমন রয়েছেন অন্য এক স্টুডিওতে, যাচ্ছি তার কাছে। আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা সকালে গুড মর্নিং বাংলাদেশে কিছু কিছু শিরোনাম জানিয়ে দিয়েছি, অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। এবার দেখে নেই সর্বাধিক পঠিত যে সংবাদপত্রগুলো রয়েছে তাদের শিরোনামে আসলে কোন কোন বিষয়গুলো স্থান পেয়েছে, মোটা দাগে কোন কোন শিরোনামগুলো হয়েছে। প্রথমে আমার হাতে আছে প্রথম আলোর একটি পেপার। বাজেট ঘোষণা করা হবে কাল, সে ব্যাপারেই তারা রিপোর্ট করেছে যে করের চাপ বাড়বে, থাকবে কিছু ছাড়ও। এবার আসলে বাজেটে বেশ বড় আকারে একটি বাজেট ঘোষণা করা হয়েছে এবং করের লক্ষ্যমাত্রা কিন্তু বেশ ভালোই ধরা হয়েছে। বাজেট সম্পর্কে বলা হয়েছে আগামীকাল ঘোষণা করা হবে বাজেট, যেমনটা বলছিলাম। তাতে ব্যবসায়ীদের নানা ধরনের কর ছাড় যেমন থাকবে, তেমনি করের বোঝা কোথাও কোথাও কিন্তু বাড়বে। তো সে ব্যাপারে বলা হয়েছে। আর বাজেটে যা যা থাকতে পারে, যদি ব্যক্তি করদাতার কথা বলি তাহলে করমুক্ত আয়সীমা বাড়তে পারে, আর ব্যাংক হিসাব খুলতে
TIN বাধ্যতামূলক করতে হবে, TIN ID, আর বছর জুড়ে রিটার্ন দেওয়ার সুযোগ থাকতে পারে। আর এবার ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি বলি তাহলে কৃষি এবং ভোগ্যপণ্য সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কমবে আর খুচরা বিক্রেতাদের ওপর অগ্রিম কর বসতে পারে। আরেকটি ব্যাপার, নারী উদ্যোক্তা এবং স্টার্ট আপদের জন্য থাকতে পারে কর ছাড়। আর বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে যদি বলি তাহলে আমদানি পর্যায়ে শুল্ক কর কমতে পারে, ফিটনেস নবায়নকালে অগ্রিম করও কমবে। তো এবার আসলে বাজেটে যেমনটা আমরা শুরুতেও আলাপ করছিলাম যে বাজেটে কিন্তু অনেক প্রত্যাশা রয়েছে জনগণের। তো এখানে এবার বাজেটে বেশ কিছু সংস্কারও করা হচ্ছে, দেখা যাক কালকে ঘোষণা করা হবে, কালকেই আসলে বিস্তারিত বোঝা যাবে। আর 21 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় হয়েছে ওয়ানডে সিরিজে। 21 বছর পর আসলে জয়টি হলো, 86 রানে জয় পেয়েছে বাংলাদেশ। সে ব্যাপারে একটি রিপোর্ট করা হয়েছে। আরেকটি যদি বলি যে সামনে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ, ফুটবল বিশ্বকাপ, সেটা হচ্ছে এবার আসলে 7 জোড়া ভাই আসলে খেলবেন। যদি বলি 4 জোড়া ভাই আসলে একই দলে খেলবেন আর 4 জোড়া ভাই হচ্ছে বিপক্ষ দলে খেলবেন। তার মধ্যে 8 জোড়া ভাই হতো, কিন্তু এক ভাই ইনজুরিতে পড়ার কারণে তিনি অংশ নিতে পারছে না, সে ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছেন। আরেকটি শিরোনামের ব্যাপারে যদি বলি তাহলে আসলে আওয়ামী লীগ নিয়ে জাহেদুর রহমান বলেছেন যে স্থানীয় নির্বাচনের শর্ত পূরণ করলে নেতা কর্মীদের অংশ নিতে কোনো বাধা নেই, এ ব্যাপারে একটি রিপোর্ট হচ্ছে। আরেকটি যদি বলি তাহলে যে হামে আক্রান্ত 5 বছরের আসলে হামে আক্রান্ত হয়ে মানুষ কিন্তু মারা যাচ্ছে, এমনই একটি চিত্র এখানে দেখা যাচ্ছে যে আসলে মা বাবা একটি সন্তানকে নিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে আসলে একটি রিপোর্ট তারা করেছে। আরেকটি, নারী এবং শিশু নির্যাতনের ফাঁসির 273 আসামি কন্ডেম সেলে রয়েছে, সে ব্যাপারে বলছে যে বিচারিক আদালতে ফাঁসির রায় হলেও ডেথ রেফারেন্সে শুনানিতে দীর্ঘসূত্রিতা হয়েছে, এই ব্যাপারে বলেছে। আর নারী এবং শিশু নির্যাতনের মৃত্যুদণ্ড কার্যকর 26 জনের হয়েছে এবং সব মামলা মিলিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী 2707 জন রয়েছেন। এবার মধ্যপ্রাচ্য ইস্যুতে একটি রিপোর্ট করেছে যে গতকাল আসলে একটি যুক্তরাষ্ট্রের বিমান হরমুজ প্রণালীতে যখন টহল দিচ্ছিল তখন ইরান আসলে সেটাকে অ্যাটাক করে, হামলা করে, সে ব্যাপারে একটি রিপোর্ট তারা করেছে। তবে এর জবাব দেবে যুক্তরাষ্ট্র, এটা কিন্তু ট্রাম্প বলেছেন। বলে রাখি যে ইরান এবং যুক্তরাষ্ট্রের কিন্তু যুদ্ধবিরতির কথা চলছিল, তার মধ্যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, পাল্টাপাল্টি যুদ্ধ পরিস্থিতি আমরা দেখেছি। তবে এই যুদ্ধবিরতির বিষয়ে কিন্তু একটু ঝুলে গেল। আরেকটি হচ্ছে ইসলামী ব্যাংক নিয়ে সরকার এবং বিরোধী দলের বিতর্ক। জাতীয় সংসদে হচ্ছে এস আলমকে ফেরানোর চেষ্টায় অভিযোগ বিরোধী দলের, আর সরকারি দলের অভিমত ব্যাংকের টাকা নির্বাচনে ব্যবহৃত হয়েছে। এবার আমরা একটি সমকাল পত্রিকায় দেখতে চাই যে দৈনিক সমকাল আসলে কি কি রিপোর্ট করেছেন। পুশিনের ব্যাপারে তারা প্রথমেই একটি রিপোর্ট করেছে, সেটা পুশিন বন্ধে কার্যকর পদক্ষেপ চেয়েছে সরকার। এটি বিজিবি বিএসএফ এর বৈঠক, 4 দিনব্যাপী যে বৈঠক চলছে সেখানে কিন্তু সীমান্তে পুশিনের চেষ্টা অব্যাহত রয়েছে এবং 10 দিনের সীমান্তে 36 পয়েন্টে ঠেলে পাঠানো নিয়ে উত্তেজনা। 2025 সালে ঠেলে পাঠানো হয় 2356 জনকে। এই বছরে কিন্তু এই সরকারের আমলে কিন্তু আরও বেশি পুশিনের ঘটনা ঘটছে। তবে বলা হচ্ছে যে এটি আসলে এই সরকার না, আসলে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের ফলেই কিন্তু এটি পুশিনের ঘটনা বাড়ছে, সে ব্যাপারে বলা হচ্ছে। আর এবার বাজেটে কৃষিতে খরচ বাড়ছে এবং বাজেটে বরাদ্দের হার আসলে কমছে, যে বাজেটে আসলে কৃষিতে কমছে। বাজেটের যদি বলি কৃষি ভর্তুকি এবং প্রণোদনায় আর পরিমাণও স্থির রাখা হয়েছে এবং ভর্তুকি কমলে বাড়বে খাদ্যের দাম। ভর্তুকি এবং বরাদ্দের বাড়ানোর দাবি কৃষকদের। আরেকটি ব্যাপারে ইসলামী ব্যাংকের কথা যেমন বলছিলাম সেটা বলছে। আর আসলে এবার ব্যাংক হিসাব খুলতে টিন আইডি লাগবে, সে ব্যাপারে একটি রিপোর্ট তারা করেছে। আর কক্সবাজারে ডাকাতির পর মা মেয়েকে দলবদ্ধভাবে ধর্ষণ, এই ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছে। দেশে কিন্তু ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। আসলে নাটোর সদর হাসপাতালে ধর্ষণকারী একটি নারী এবং বাগেরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কিশোরগঞ্জে অভিযুক্তের বাড়ি ভাঙলো আসলে এলাকাবাসী। তো ধর্ষণের ব্যাপারে কিন্তু একদিকে যেমন রায় হচ্ছে, সুষ্ঠু বিচারের জন্য কিন্তু রায় ঘোষণা করা হচ্ছে, অন্যদিকে কিন্তু ধর্ষণ চলছেই। তো এ ব্যাপারে বোধহয় তৎপরতা আরেকটু বাড়াতে হবেন, সেটাই কিন্তু বিশ্লেষকরা বিভিন্ন পত্রিকার মাধ্যমে কিন্তু বলছেন। তো আরেকটি একটু যুগান্তরের পাতায় চোখ রাখতে চাই, তারা বলছেন যে এই যে পেছনে গভীর ষড়যন্ত্রের আভাস, বিনিময় চুক্তি মানছে না ভারত। তো পুশিনে কোনোভাবেই মানা হবে না এবং কূটনৈতিক এবং
আন্তর্জাতিক নিয়ম পুরোপুরি অনুসরণ করা হবে, এটি পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলছেন। আর ভারত ভিন্ন কোনো বার্তা দিচ্ছে, এটা আলতাফ পারভেজ বলছেন যে ভারত ভিন্ন বার্তা দিচ্ছেন। আর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ বাইজিদ সরওয়ার বলেছেন যে গভীর পর্যবেক্ষণ প্রয়োজন, মিয়ানমার সীমান্তের অভিজ্ঞতা ভয়াবহ। এর কয়েক বছর আগে আমরা দেখেছিলাম যে মিয়ানমার সীমান্ত থেকে কিন্তু বাংলাদেশে অনেক মানুষকে আনা হয়েছিল, পুনর্বাসন করা হয়েছিল, তাদের এখনও ফেরত পাঠানো যায়নি। আবার পুশিনের ঘটনা ঘটছে, এই ব্যাপারে কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে এবং বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যদি ভালো রাখতে হয় তাহলে চুক্তির পাশাপাশি কিন্তু পুশিনের ব্যাপার এবং রাজনৈতিক যে সমীকরণ, যে হিসাব নিকাশ আছে সেগুলোতেও কিন্তু আরেকটু সতর্ক হতে হবে এবং কঠোর নজর দিতে হবে, সে ব্যাপারে তারা বলছেন। আর আরেকটি ব্যাপারে যে আওয়ামী লীগের শেষ 5 বছরের সর্বনাশ, সেটা যেমন আওয়ামী লীগের এটা হচ্ছে ছিন্নমূল মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে চলে প্রভাবশালীদের দখল। আর শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনকে ধরার ব্যাপারে প্রভাবশালীরা এবং পুলিশ ছিল কার্যত নিষ্ক্রিয়, জমি উদ্ধার এবং মাস্টার প্ল্যান বাস্তবায়নে কেউ কথা রাখেনি, এই ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছে। আরেকটি যদি বলি যে এই যে প্রকল্পের এই বিষয়টি হচ্ছে যে একনেক সভায় প্রধানমন্ত্রী প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে কার গাফিলতিতে তাকে শাস্তি দিন, এই ব্যাপারে তারা একটি বিশ্লেষণমুখী রিপোর্ট তারা করেছেন। আরেকটি যেটা হচ্ছে বিকল্প বাজেটের ব্যাপারেই কিন্তু আরেকটি হচ্ছে যে 8,39,000 কোটি টাকা বিকল্প জাতীয় বাজেট প্রস্তাব জামাত কিন্তু 26-27 অর্থ বছরের জন্য যে বাজেট ঘোষণা করা হয়েছে তার বিপরীতে কিন্তু জামাত আরেকটি বাজেট ঘোষণা করেছে, সেই ব্যাপারে একটি রিপোর্ট করা হয়েছে। আমার দেশ পত্রিকায় একটু নজর রাখতে চাই। আমার দেশ পত্রিকায় প্রথমেই কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক একটি তারা রিপোর্ট করেছেন, বিশেষ রিপোর্ট। সেটা ৭৯,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পর ৭৮,০৯৫ জন মুক্তিযোদ্ধাকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়েছিল। বর্তমানে ভুয়াসহ মুক্তিযোদ্ধার পরিমাণ প্রায় 2,01,98,037 জন। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে তদন্ত এখনও শেষ হয়নি। আরেকটা হচ্ছে জামুকা প্রতিষ্ঠার পর 6,476 ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছিল। স্বাধীনতার পর 8 বার এই তালিকা প্রণয়ন করা হয়েছে। আর এটি আওয়ামী লীগের আমলে বেড়েছে মুক্তিযোদ্ধার সংখ্যা, কিভাবে বেড়েছে এবং ভুয়া মুক্তিযোদ্ধা যারা আছেন এই ভুয়া মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট নিয়েও কিন্তু চাকরির বাজারেও একটি বৈষম্য তৈরি হয়েছিল এবং তার ফলেই আমরা জানি যে সেই ইতিহাসটা আমরা জানি তারপরে কি হয়েছে। তো এই জন্য হচ্ছে মুক্তিযোদ্ধাদের নিয়ে কিন্তু এই তালিকাটা ভালোভাবে যাচাই বাছাই করে যারা আসলে আসল মুক্তিযোদ্ধা তাদেরই সেই সার্টিফিকেট দেওয়া হবে এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের সেখান থেকে প্রত্যাহার করা হবে, সেই ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছেন। আরেকটি হচ্ছে ইসলামী ব্যাংক নিয়ে সংসদে সরকার এবং বিরোধী দলের তুমুল কিন্তু বিতর্ক হয়েছে। এটা ইসলামী ব্যাংকের যদি বলি, জামায়াতে ইসলামী আসলে বিভিন্ন পয়েন্ট তুলে ধরেছেন আর ইসলামী ব্যাংকের বিষয়ে, আর সরকারি দল এটা রাজনৈতিক কারণ হিসেবে সেগুলো উপস্থাপন করেছেন, সে ব্যাপারে আমরা দেখেছি। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত 93 নারী কারাগারে 54 বছরে কার্যকর হয়নি একটিও, সাজাপ্রাপ্তরা আছেন কন্ডেম সেলে, অধিকাংশই খুনের মামলার আসামি, সেটা আমরা দেখেছি। আরেকটি যদি বলি যে 33 জেলায় সার্কিট হাউস নির্মাণ সহ একনেকে 8 প্রকল্প অনুমোদন করা হয়েছে, অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল। আরেকটা প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত আসলে প্রধানমন্ত্রী, এটা। আর হচ্ছে বাজেটে স্বর্ণের ভরিতে ভ্যাট বসছে 2,500 টাকা, এটা আর হচ্ছে সিগারেটের অবৈধ বাজার নিয়ন্ত্রণে আসছে কঠোর নীতিমালা, সেটা বাজেটে সে ব্যাপারে বলছে। আর একটু নিউ এজ একটু দেখতে চাই যে আসলে তারা কি রিপোর্ট করেছেন। এই যে বাংলাদেশ কালকে যে জয়লাভ করেছে সেটাই কিন্তু 21 বছর পর, সেটাই কিন্তু তারা একটি হেডলাইন করেছে। আর এটা বিএনপি জামাত ফেস অফ ইন জেএস ওভার ইসলামী ব্যাংক নিয়ে তাদের যে বাকবিতণ্ডা সেটা কিন্তু প্রাধান্য পেয়েছে। আরেকটি হচ্ছে পিস ডিল উইথ ইরান ইন ফাইনাল স্টেজ, ট্রাম্প এটা বলছে। তো এই ব্যাপারে যদি আমরা বলি যে আজকে বেশ কিছু শিরোনাম ছিল, তার মধ্যে আগামীকালকে বাজেট সেটাই কিন্তু উঠে এসেছে। আরেকটি যে হামের পরে ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কিন্তু কথা হয়েছে। আর আরও যে বিষয়গুলো রয়েছেন এটা কিন্তু এই যে ধর্ষণ মামলা কিন্তু আবারও হয়েছে এবং ধর্ষণের পরে যে বিচারহীনতা, সেই বিচারহীনতা এবং কতজন মানুষ আসলে মারা গিয়েছে এই বছরে সে ব্যাপারেও কিন্তু ছিল, যে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন সে ব্যাপারেও একটু ছিল। তো আসলে আজকের পত্রপত্রিকা ঘিরে এগুলোই শিরোনাম ছিল। আরেকটি স্টুডিওতে আমাদের সহকর্মী আলিফের কাছে চলে যেতে চাই। আলিফ, আসলে পত্রপত্রিকা ঘিরে এগুলোই আসলে আমাদের কাছে শিরোনাম ছিল আজ। সাদিক হাসান ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম বিভিন্ন
পত্রপত্রিকার আসলে শিরোনামগুলো কি ছিল আজকের দিনে। হাইকোর্টে পৌঁছেছে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স। 2 কর্মদিবসেই পেপার বুক তৈরি হবে বলেও আশাবাদী অ্যাটর্নি জেনারেল। হাইকোর্টের বিশেষ বেঞ্চে রোববারই শুনানি শুরুর আবেদন করবে রাষ্ট্রপক্ষ। দেয়া হবে বিশেষ আইনজীবী। জানানো হয়েছে শুনানিতে কোনো মুলতবি গ্রহণ করা হবে না। রামিসা হত্যায় বিচারিক আদালতের রায়ের মতোই দ্রুত শুরু হয়েছে পরবর্তী আইনি প্রক্রিয়া। মঙ্গলবার ডেথ রেফারেন্স সহ পূর্ণাঙ্গ রায়ের 72 পৃষ্ঠার নথি পৌঁছেছে হাইকোর্টে। মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নিতে চায় রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল বলছেন, ডেথ রেফারেন্স ও সংশ্লিষ্ট আপিল দ্রুত নিষ্পত্তির জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমি আশা করছি আগামী পরবর্তী 2 কর্মদিবসের মধ্যে হয়তো পেপার বুকের কাজটি সম্পন্ন হবে এবং পেপার বুকের কাজটি সম্পন্ন হওয়ার পরে আগামী রবিবার থেকে যে নতুন বেঞ্চ হবে সেই বেঞ্চের প্রথম শুরুর দিকেই হয়তো আমরা এই মামলাটি শুনানির জন্য তালিকায় আনতে পারবো। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা আরও জানাচ্ছেন, এই মামলার শুনানিতে কোনো মুলতবি নেবে না রাষ্ট্রপক্ষ। দেয়া হচ্ছে বিশেষ আইনজীবীও। আমাদের পক্ষ থেকে সুস্পষ্ট কথা যে আমরা কোনোদিন বিলম্ব ঘটাবো না, আমরা কোনো মুলতবি গ্রহণ করবো না, ইভেন কি একদিনের জন্য না। অর্থাৎ যে মুহূর্তে থেকে মামলাটির শুনানি শুরু হবে সেই মুহূর্ত থেকেই রাষ্ট্র এই মামলাটির শুনানি করবে এবং আমরা ইতিমধ্যেই আগেই জানিয়েছি যে অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে ডেডিকেটেড লয়ার আমরা সিলেক্ট করেছি। ডেথ রেফারেন্সের শুনানি কত দ্রুত শুরু হয় এবং বিচারিক আদালতের রায়ের মতোই দ্রুত মামলাটি পরবর্তী ধাপ সম্পন্ন হয় কিনা এখন সেটি দেখার অপেক্ষা। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ মামলায় মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। আসামি এবং রাষ্ট্রপক্ষের শুনানি শেষে মামলাটি দ্রুত নিষ্পত্তিতে প্রথম দিনের সাক্ষ্যের জন্য 9 জনকে আদালতে হাজির হতে জারি করা হয় সমন। চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত মনির হোসেনকে কড়া নিরাপত্তায় আনা হয় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। অভিযোগ গঠনের শুনানিতে আসামি পক্ষে আইনজীবী না থাকায় 1 ঘন্টার জন্য মুলতবি হয় আদালত। পরে রাষ্ট্রপক্ষকে আসামি পক্ষে আইনজীবী দেওয়ার নির্দেশ দেন বিচারক। পরে শুনানি শেষে মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বুধবার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন আদালত। সাক্ষ্য শেষে ন্যায় বিচার পাওয়ার আশার কথা জানায় রাষ্ট্রপক্ষ। মামলার এজাহার, ভিকটিমের 22 ধারা, আসামের 164 এবং মেডিকেল কাগজ সমস্ত কাগজপত্র আদি পর্যালোচনা করে এবং সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে 9-1 ধারায় অভিযোগ গঠন করেছেন এবং আগামীকাল এই মামলার সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে। তবে তদন্তে নানা অসঙ্গতি থাকার দাবি করে আসামিকে অব্যাহতির মৌখিক আবেদন করেন তার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। 265C অনুযায়ী আমরা তাকে একটা মৌখিক ডিসচার্জের আবেদন করি। এই আবেদনের প্রেক্ষিতে আমাদের ইচ্ছা ছিল যে এখানে মামলার বাদী হচ্ছে মেহেদি হাসান। এই মেহেদি হাসান হচ্ছে তার বাবা, কিন্তু উনি চাক্ষুষ সাক্ষী নত, উনি ঘটনাস্থলে ছিল না। এই মামলায় সাক্ষী 22 জন। 21 মে বাকুলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকা থেকে আটক হন মনির। পরদিন হয় মামলা। পরে 5 কর্মদিবসে তদন্ত শেষ করে বৃহস্পতিবার অভিযোগপত্র দেয় পুলিশ। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। ধর্ষণের ঘটনা যেন থামছেই না। পাবনায় রিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের জেরে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। ঘটনার এখনকার পরিস্থিতি কি আমরা জানবো। পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, মরদেহগুলো কোথায় রয়েছে, স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা, কি পরিস্থিতি দেখছেন জানাবেন। শামসুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হস্তান্তর করা হয়েছে। মরদেহগুলো দাফন কাফনের কার্যক্রম গতকালই কিন্তু শেষ হয়েছে। তার আগের দিন একজন মারা যায় এবং গতকাল 2 জন মারা যায়। এই 3 জনের মরদেহ মধ্যে গত পরশুদিন যিনি মারা গিয়েছিলেন তার মরদেহ কিন্তু গত পরশুদিনে দাফন করা হয়েছিল এবং গতকাল যে 2 জন মারা গিয়েছিলেন তার মরদেহ গতকাল বিকেলে দাফন করা হয়েছে। এই বিষয়ে, এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে
তিনজন নিহতের ঘটনায় নিহতদের মধ্যে একজনের ভাই বাদী হয়ে অজ্ঞাত নামা আসামিদের নামে মামলা করেছে। যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনার সময় আসামিদের পক্ষের কেউ উপস্থিত ছিল না এবং উৎসুক জনতা যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গিয়েছেন, ফলে নাম উল্লেখ না করে অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়েছে। আমি পাবনা সদর থানার আর ওসি সঙ্গে তরিকুল ইসলামের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি, তবে গত 4 জুন রিয়া হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনার দিনই ওই দিন অভিযুক্ত 3 জনকে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। ফলে নতুন করে আর এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। রিশান, এই ছিল আমার কাছে পাবনা থেকে সর্বশেষ। শামসুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম পাবনায় রিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডে জেরি অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে 3 জনের যে মৃত্যু হয়েছে সেই ঘটনার পরিস্থিতি সম্পর্কে অবগত করছিলেন পাবনা থেকে সহকর্মী শামসুল আলম। পুশিন ইস্যুতে দেশের বিভিন্ন সীমান্তে এখনও বিরাজ করছে উত্তেজনা। তীব্র রোদ আর ভারী বৃষ্টিতেও সতর্ক অবস্থানে বিজিবির সদস্যরা। তাদের সঙ্গে দিনরাত পালা করে পাহারা দিচ্ছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। দেশের সীমান্ত সুরক্ষায় পুশিন ঠেকাতে বিজিবির সঙ্গে সতর্ক অবস্থানে গ্রামবাসী। সীমান্তবর্তী জেলাগুলোর বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতের বিএসএফের একের পর এক পুশিনের চেষ্টা। সেই অপতৎপরতা রুখে দিতে 26টি জেলার বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সব উত্তরের জেলা পঞ্চগড় সীমান্তে পরপর কয়েকটি পুশিনের চেষ্টার ঘটনায় তৎপরতা ও টহল বাড়িয়েছে বিজিবি। তীব্র রোদ আর ঝড় বৃষ্টির মধ্যেও দায়িত্বে অবিচল পঞ্চগড় 18 ব্যাটালিয়নের সদস্যরা। আপনারা যদি কোথাও খবর পান যে পুশিন হচ্ছে, দেখেন দ্রুত আমাদের ক্যাম্পে খবর দেবেন। কঠোর অবস্থানের সঙ্গে সীমান্ত এলাকায় সচেতনতামূলক প্রচারণা সহ স্থানীয়দের সাথে সীমান্ত অপরাধ দমনে প্রচারণা চালাচ্ছে বিজিবি। আর পুশিন ঠেকাতে বিজিবির সাথে একাত্মতা ঘোষণা করেছে এলাকাবাসী। টর্চ, লাঠি ও বাঁশি নিয়ে বিজিবির সঙ্গে সীমান্ত সুরক্ষায় আছেন স্থানীয়রাও। পুশিং করার চেষ্টা করতেছে, তো আমরা দেখতেছি আমাদের এলাকায় যে বিডিআর হিসেবে টহল করে, মনে করেন তারা খুব সতর্কতার অবস্থানে আছে, আমরা তাদেরকে হেল্প করতেছি। এই সময় বিএসএফ পুশিং করতেছে, আমরা বিজিবির সাথে টহল দিচ্ছি। ঝড় বৃষ্টি যাই হোক, বিজিবি ভাইয়েরা ভালো মতো টহল করতেছে যাতে ভারতের বিএসএফ পুশিং না করতে পারে বাংলাদেশে। মেহেরপুর সীমান্তের শূন্য রেখা আপাতত শূন্য। পুশিনের উদ্দেশ্যে নারী, শিশু ও পুরুষদের অবস্থান আপাতত না থাকলেও স্থানীয়দের অভিযোগ ভারতীয় সীমান্তে জড়ো করে রাখা হয়েছে লোকজনকে। আমরা চাষি মানুষ, মাঠে আবাদ পানি করি, আমরা খুব আতঙ্কে আছি। ওই লোকজন আমাদের বাংলাদেশে পুশিং করবি, আর বিএসএফ এর মানে খুব টহল জোরদার করেছে, তাতে আমরা সীমান্তে কাজ করি, আতঙ্কে আছি। তো আমাদের এইদিকেও শুনছি যে তারের আশেপাশে নাকি অনেক লোকজন জড়ো করা আছে, তাদেরকে এইদিকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। ভারত সীমান্ত ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সম্ভাব্য অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত জুড়ে বাড়তি টহল ও নজরদারি চালানো হচ্ছে। এদিকে শেরপুর সীমান্তে নতুন করে পুশিনের সংখ্যায় বাড়ানো হয়েছে টহল আর নিরাপত্তা। লাঠি সোটা নিয়ে সঙ্গে আছেন গ্রামবাসী। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় বিজিবির। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বেড়েছে। চলছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশিনের চেষ্টা, আর এতে সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে নানা শঙ্কা তৈরি হয়েছে। সীমান্ত সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা ও বিজিবির আধুনিকরণের তাগিদ বিশেষজ্ঞদের। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করিবেন না। যশোর বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকা। গত 30 মে গভীর রাতে সীমান্তের আলো নিভিয়ে নারী, পুরুষ, শিশুসহ 15 জনকে শূন্য রেখায় ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আপনাদের লাইট বন্ধ আছে, অন করুন। সে সময় বিজিবির টহল দল বিএসএফ এর এই পুশিন চেষ্টা রুখে দেয়। এরপর 4 দিন শূন্য রেখায় অবস্থানের পর 15 জনের ওই দলটিকে সরিয়ে নেয় বিএসএফ। এ ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়ালেও বিজিবিকে সহায়তায় এগিয়ে আসে স্থানীয় বাসিন্দারা। কাদাতার নেই বিধায় অনেক অসৎ লোক এমনিতে যাতায়াত করে, আর ওনারাও পুশিং দেয়, আমাদের এমনি দিয়ে সব যাতায়াত করতে পারে, কিন্তু আমরা আতঙ্কই থাকি। বিজিবির কাছে উদাত্ত আহ্বান করব,
পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের এই ভীতু সন্ত্রস্ত যে অবস্থায় আমরা আছি এটা কাটানোর জন্য। যদি কেউ ঘাস কাটতে যায় বা সেচ পানি দিতে যায় বা ধান কাটতে যায়, তাদের সঙ্গে মাঝে মাঝে সমস্যা করে, তাছাড়া মধ্যে মাঝে আবার ভালো থাকে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা যশোরে প্রতিবেশী দেশ ভারতের সাথে ১৪২ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, যার পুরোটাই অরক্ষিত। ফলে হরহামেশাই চলছে অপরাধমূলক কর্মকাণ্ড। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে সীমান্ত জুড়ে বেড়েছে উত্তেজনা। চলছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশিন চেষ্টা। এমন ঘটনা আতঙ্ক তৈরি করে সীমান্ত ঘেঁষা গ্রামের বাসিন্দাদের মাঝে। তবে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশিন চেষ্টা ব্যর্থ হলেও প্রশ্ন উঠেছে বিজিবির নিজস্ব সক্ষমতা নিয়ে। আধুনিক অস্ত্র, পর্যাপ্ত জনবল, অবকাঠামো আর অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় সংকটে ধুঁকছে বিজিবি। আধুনিক অস্ত্রপাতির বিপরীতে মাদ্দাদা আমলের অস্ত্র নিয়ে সীমান্ত প্রতিরক্ষা দেওয়া সম্ভব না। প্রতিবেশীর প্রতি তার যে দৃষ্টিভঙ্গি এবং তার যে রাজনৈতিক পলিসি, তারপরে সেই পলিসি যদি সৌহার্দ্য এবং সম্প্রীতির হয় এবং কার্যকর হয়, যদি সেই সৌহার্দ্য সম্প্রীতির পলিসি, আমার মনে হয় পুশিন কিংবা সীমান্ততা ইত্যাদি এই সমস্যাগুলো বড় কোনো সমস্যা হিসেবে আমাদের থাকে না। তবে বিজিবি বলছে নানা সংকটের মধ্যেও আধুনিক সুযোগ সুবিধা প্রাপ্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর চোখে চোখ রেখে দায়িত্ব পালন করছেন তারা। সীমান্তে পুশিন ঠেকাতে তাদেরকে সহায়তা করছে স্থানীয় বাসিন্দারা। অনেক সীমাবদ্ধতার মাঝ দিয়েও বিজিবি তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আর কি। আমরা এই কঠোর তৎপরতার সাথে এলাকাবাসী বা সীমান্তবাসীকেও সম্পৃক্ত করি, তাদের সাথে রেগুলার আমরা জনসংযোগ করতেছি এবং তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদেরকে টহল বা পেট্রোলের সময় সাথে নিচ্ছি। দেশের সার্বভৌমত্ব রক্ষা, পাচার সহ অপরাধ কর্মকাণ্ড রোধে বিজিবির আধুনিকায়নে দ্রুত কার্যকরী পদক্ষেপের প্রত্যাশা সীমান্তবর্তী বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। পুশিনের উদ্দেশ্যে সীমান্তের শূন্য রেখায় আপাতত কারো উপস্থিতি নেই। টানা উত্তেজনার পর পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও সর্বোচ্চ সতর্কতায় বিজিবি। এ নিয়ে আরও জানব। পঞ্চগড় সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন আবু সালে রায়হান এবং জয়পুরহাট সীমান্ত থেকে আবদুল্লাহ আল মামুন। শুরুতে যাচ্ছি পঞ্চগড়ে। রায়হান, পুশিন ঠেকাতে বিজিবির তৎপরতা কেমন দেখছেন? নজরদারি ও টহল কার্যক্রম সম্পর্কে জানাবেন। জি, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু গত এক মাস ধরেই সীমান্ত সুরক্ষার জন্য বিজিবির তৎপরতা কিন্তু দ্বিগুণ বাড়ানো হয়েছে। সেই সাথে বাড়তি সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন, তারা নিয়মিত টহল দিচ্ছেন। গতকালের মতো আজকেও ভোর থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি উপেক্ষা করেই পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে কিন্তু বিজিবির সদস্যরা তাদের টহল জোরদার করছেন এবং তারা সীমান্ত এলাকায় পুশিন ঠেকাতে স্থানীয়দেরকে সাথে নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। এ মুহূর্তে কিন্তু পঞ্চগড়ের মির্গ সীমান্ত এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির উপেক্ষা করে তারা সীমান্ত এলাকায় তৎপর রয়েছেন, সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছেন এবং তারা বলছেন যে সীমান্তে কোনো ধরনের পুশিন, অবৈধ চোরাচালান, মাদক সহ যে কোনো ধরনের অপকর্ম ঠেকানোর জন্য তারা তৎপর রয়েছেন এবং স্থানীয়রাও কিন্তু এই বিজিবিকে পুশিন সহ অপরাধ দমনে কিন্তু সহায়তা করছেন। আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই এই সীমান্ত এলাকাতেই বিজিবির সাথে স্থানীয় মানুষজন বাঁশি, টর্চ লাইট সহ বিভিন্নভাবে কিন্তু তারা এই রাত দিন পাহারা দিচ্ছেন এবং স্থানীয়রা নিয়মিতভাবে তাদেরকে সহযোগিতা করছেন। সীমান্তে বর্তমানে যদিও গত 24 ঘন্টায় কোনো পুশিনের ঘটনা ঘটেনি, তবে এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে তৎপরতা সোচ্চার রয়েছে এবং তারা সীমান্ত এলাকায় নিয়মিত টহল সেটি আরো খুব বাড়িয়েছেন। আমরা পঞ্চগড়ের সীমান্তের বিষয়টি যদি বলে রাখি, এই সীমান্তে প্রায় কিন্তু 270 কিলোমিটারের কাছাকাছি সীমান্ত। এতে পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়ন, নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়ন এবং ঠাকুরগাঁও 50 বিজিবি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করে থাকে। এই পুরো সীমান্ত এলাকাকে সুরক্ষিত করার জন্যই কিন্তু বৃষ্টির মাঝেই তারা এই পুশিন সহ সীমান্ত সুরক্ষায় তারা কাজ করে যাচ্ছেন। তো পঞ্চগড়ের সীমান্ত থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। রায়ন, আপনাকে ধন্যবাদ। আমরা পঞ্চগড়ের সীমান্তের পরিস্থিতি জানছিলাম। এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন জয়পুরহাট থেকে সহকর্মী মামুন। মামুন, আপনার কাছে জানতে চাই যে সীমান্তের এখনকার পরিস্থিতি কেমন, সচেতনতা বাড়াতে বিজিবির কি ধরনের কার্যক্রম চলছে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে জয়পুরহাটের সীমান্তের কাছাকাছি রয়েছি। এখানে কিন্তু জয়পুরহাটের
যে সীমান্ত এলাকাটি রয়েছে সেই সীমান্তে কিন্তু এখন পর্যন্ত আমরা পুশিনের কোনো খবর পাইনি। তবে জয়পুরহাটের যে 26 কিলোমিটার সীমানা রয়েছে এই সীমান্তে কিন্তু দুটি ব্যাটালিয়ান দেখভাল করে। বিশেষ করে আমরা দেখেছি যে জয়পুরহাট 20 বিজিবি এবং নওগাঁর পত্নীতলা 14 বিজিবি এই দুটি ব্যাটালিয়নের আন্ডারে কিন্তু এই জয়পুরহাটের যে 26 কিলোমিটার সীমান্ত রয়েছে সেটি দেখভাল করা হয়। আমরা গত কয়েকদিন ধরেই সীমান্ত এলাকায় রয়েছি এবং সীমান্তের মানুষের সাথে কথা বলছি, বিজিবির সাথে কথা বলছি। তারা কিন্তু খুবই সতর্ক অবস্থানে রয়েছেন এবং সীমান্তের যারা মানুষ রয়েছে তারাও কিন্তু বিজিবির সাথে খুবই সতর্ক অবস্থানে থেকে তারা কিন্তু বিজিবির কথা মতো তারা এই যে সীমান্ত এলাকা রয়েছে সেটি কিন্তু পাহারা দিচ্ছেন। রাতের বেলা, দিনের বেলা সবসময় কিন্তু তারা সীমান্তের আশেপাশে ঘোরাফেরা করছেন। সীমান্তে অপরিচিত কোনো মানুষজন দেখলে সাথে সাথে বিজিবিকে সংবাদ দেওয়ার জন্য বলা হচ্ছে। সেই সাথে আমরা দেখেছি দিনের বেলায় এবং রাতের বেলায় মাইকিং করছেন বিজিবির সদস্যরা। এবং এই যে সীমান্ত এলাকা যেটি আমাদের জয়পুরহাট 281, 47 এবং 48 নম্বর পিলার রয়েছে সেই পিলারের জায়গাটিতে কাঁটাতারের বেড়া নিয়ে কিন্তু মাঝে মধ্যেই ঝামেলা তৈরি হয়। তারপর থেকে কিন্তু স্থানীয়রা একটু আতঙ্কের মধ্যেই থাকেন এবং আমি দেখেছি যে এখানকার যারা বিজিবির সদস্যরা রয়েছে তারা কিন্তু সবসময় গ্রামবাসীকে নিয়েই কিন্তু তারা সীমান্তে চলাফেরা করছেন। এবং আমি এখানকার বিজিবির যিনি অধিনায়ক রয়েছেন তার সাথেও কথা বলেছি। তিনি যেটি বলছেন যে সীমান্ত রক্ষায় সবসময় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছেন। এখন পর্যন্ত জয়পুরহাট সীমান্তে কিন্তু কোনো অপ্রীতিকর কিংবা পুশিনের খবর কিন্তু আমরা পাইনি। তবে সীমান্তে আমরা রয়েছি, আপনার মাধ্যমে আবারও পরবর্তী খবরে আমরা সীমান্তের সর্বশেষ খবরাখবর জানাবো। এই ছিল এখনকার মতো জয়পুরহাটের সীমান্তের সর্বশেষ খবর। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জয়পুরহাটের সীমান্ত পরিস্থিতি জানছিলাম সহকর্মী মামুনের মাধ্যমে। প্রতারণার নতুন ফাঁদ অনলাইন কবিরাজি। কথার প্রলোভনে শুধু স্বপ্নভঙ্গই হচ্ছে না, পরামর্শ মতো রাসায়নিক বিভিন্ন দ্রব্য ব্যবহারের কারণে অনেকে অসুস্থ হয়ে এখন হাসপাতালে ভর্তি। পুলিশ বলছে সম্মানহানির ভয়ে বেশিরভাগ ভুক্তভোগী নেন না আইনের আশ্রয়। এরপরও চক্রটিকে ধরতে চেষ্টা চলছে। আরও জানাচ্ছেন সহকর্মী জিয়াউল গনি সেলিম। সে আমাকে বলছে কি যে পটাশ লাগবে 100 টাকা আর হচ্ছে চিনি, এটা তুমি হচ্ছে একটা ফ্রিজের মধ্যে নিয়ে মিক্সড করে তুমি হাতের উপর দাও। তারপরে সে বলে যে পানি দিতে। পটাশ যখন দিছি হাত তো পুরাটাই কালো হয়ে গেছে। পরে সে বলে এই তো দেখছিস তোকে জাদু করছে তোকে। নাটোরের অনার্স পড়ুয়া এই তরুণের বিয়ের কথা চলছে কয়েক বছর ধরেই। সব ঠিকঠাক থাকলেও শেষ সময়ে অজানা কারণে বসা হচ্ছে না বিয়ের পিঁড়িতে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়েন তিনি। প্রতারকদের কথা মতো কাজ করতে গিয়ে ঝলসে গেছে তার হাতের আঙুল। এখন চিকিৎসা নিচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আমি তোর মধ্যে জিন চালান করছি, এইটা না ছাড়া তোর সমস্যা হবে, তুই কিন্তু মারা যাবি, নাক মুখ দিয়ে রক্ত উঠে, টোটাল মিলায় 25,000। একই ঘটনা পাবনার ঈশ্বরদীর আরেক গৃহবধূর। স্বামীকে বসে আনতে গিয়ে তিনিও এখন বিকলাঙ্গ হওয়ার পথে। বলল যে যদি আপনার স্বামীকে মানে নিজের করতে পারেন চান তাহলে আমরা উপকারী, আপনার এটা করলে আপনাদের উপকার করতে পারবো। এটা যে সঙ্গে সঙ্গে আমার জ্বলে উঠলো তখনই আমি ওটা ফেলে দিই। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের তথ্য অনুযায়ী গত কয়েক মাসে অন্তত 22 নারী চক্রটির ফাঁদে পড়ে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের কাছে রোগী আসছে পোড়া নিয়ে, অথবা 2 মাস 3 মাস 4 মাস পরে আঙ্গুলগুলো সব বাঁকা করে নিয়ে। তার মানে কি একটা পেশেন্ট ডিসেবল হয়ে যাচ্ছে, বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। নিত্য নতুন পন্থায় প্রতারণা করায় তাদের ধরতে হিমশিম খাচ্ছে পুলিশ। সম্মানহানির শঙ্কায় অনেক ভুক্তভোগী নেন না আইনের আশ্রয়। তবে চক্রটিকে ধরার চেষ্টা চলছে বলে জানালেন এই কর্মকর্তা। এইটার সংবাদ আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি যে এই সব জায়গায় এরকম ঘটনা ঘটছে। নিয়ারেস্ট থানায় গিয়ে তারা যদি অভিযোগ করে সেই অভিযোগ সাদরে গ্রহণ করা হবে এবং যারা এর সাথে সম্পৃক্ত আছেন সেটা আমরা আইনানুগ ব্যবস্থা নেব। কেবল আইনের প্রয়োগ করেই প্রতারণামূলক অপরাধ নিয়ন্ত্রণ আনা সম্ভব নয় জানিয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী। আলিফ, প্রতিবেদনটি আমরাও কিন্তু দেখছিলাম, কি ভয়ঙ্কর ব্যাপার। মানে মানুষের অনলাইনে বিশ্বাসকে পুঁজি করে আসলে কি একটি অবস্থা, যেখানে আসলে
মানুষের বিশ্বাসকে পুঁজি করে সেই বিশ্বাসকে ভঙ্গ করে এবং কি রমরমা এক ব্যবসা তারা শুরু করেছে। কি অবাক কাণ্ড, যে বলেছে যে হাতে প্রথমে চিনি নেন, তারপরে পটাশ নেন, এবং পটাশ নেওয়ার পর এটা কালো হয়ে গেছে, তখন বলছে রাসায়নিকভাবেই সেই বিক্রিয়া হয়ে কিন্তু আসলে মানে বিজ্ঞান কিন্তু এখানেও আছে, সায়েন্স, সেও কিন্তু সেই সায়েন্সটা জানে এবং এটা কালো হবে। এইখানে আসলে মানুষের অজ্ঞতা, এই যে যারা এই সেবা নিতে যান তাদের আসলে অজ্ঞতার কারণে তারা জানে না যে চিনি আর পটাশ এই বিক্রিয়ার ফলে যে ব্যাক হবে। গ্রাম্য সাধারণ মানুষ কিংবা না জানার প্রশ্ন থেকেই যায়, নাই জানতে পারে সেটি, কিন্তু সেই জায়গাকে আসলে পুঁজি করে এই যে একটি ভয়ানক ব্যবসা তারা চালু করেছে এবং অনেকে কিন্তু লজ্জাতেও, হ্যাঁ, এবং পুলিশে অভিযোগ করতে তারা লজ্জিত যে তারা আসলে অভিযোগ করবেন। তারপরে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে নিকটস্থ থানায় গিয়ে অভিযোগ করলে তারা সেটি আমলে নেবেন। এখন আসলে শেষ পর্যন্ত পরিস্থিতি কই গিয়ে দাঁড়ায় সেটি আসলে একটি অনলাইন কবিরাজি। তো ওই যেটি আপনাকে বলছিলাম প্যাকেজ দেখার সময়, যে আমার এরকম একটা প্যাকেজ ছিল অন্য একটা যমুনা টেলিভিশনে। সো ওনারা ওখানের থেকে প্যাকেজের লিঙ্কটা কেটে ওনাদের ফেসবুক পেজ থেকে শুরু করে সব জায়গায় প্রচারণা চালিয়েছে, যেহেতু ওই প্যাকেজটি আসলে নেগেটিভ ছিল, কিন্তু প্রথম 2টা লাইন ছিল হচ্ছে শেকড় বাকড়ে চলছে, সেটি দিয়ে তারা আসলে অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট চালিয়েছে। তো এই ক্ষেত্রে আসলে সবাইকে সচেতন হতে হবে। রিশান, আমরা জানি ঘড়ির কাঁটায় এখন ঠিক 8টা পার হয়েছে, 8টা বেজে 5 মিনিট। অফিস যাত্রী অনেকে হয়তো এখন রাজপথে রয়েছেন, তারা অফিস যাচ্ছেন এবং এই জায়গায় আসলে তাদের ট্রাফিক সম্পর্কে একটু আপডেট জেনে নিলে তাদের জন্য সুবিধা হবে। সেই সঙ্গে ওয়েদার আপডেট জানলে হয়তো তারা আরও সুবিধা মতো ছাতাটি সঙ্গে নেবেন এবং অফিস যাত্রা তাদের অনেকখানি সহজ হবে। এবং সব কিছু মিলিয়ে আজকে আমরা এই এখনকার অবস্থা, ট্রাফিক আপডেট এবং ওয়েদার আপডেট কি সে সম্পর্কে আমাদের সহকর্মী সাদিক হাসান ইমন বিস্তারিত জানাবেন। আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিনের শুরুতে যদি আসলে আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং ট্রাফিক কেমন থাকবে সেটা জেনে নিলে সারাদিনের পরিকল্পনা সাজানো কিন্তু সহজ হয় এবং মানুষের জীবনটাও বেশ খানিকটা সহজ হয়ে যায়। এবার আপনি যেমনটা বলছিলেন 8টা বেজে 5 মিনিট, আমি শুরুতে একটু আজকের আবহাওয়াটা এখন আসলে কেমন সেটি একটু জানাই। এখন তাপমাত্রা আসলে 28 ডিগ্রি সেলসিয়াস এবং অনুভূত তাপমাত্রা এখন 33 ডিগ্রি সেলসিয়াস। আর বায়ুর গুণগত মান এখন কিন্তু খুব বেশি ভালো না, পোর্ট দেখাচ্ছে। দেখে নিই আজকে সারাদিন কেমন থাকবে। এখন কিন্তু বৃষ্টির সম্ভাবনা 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বৃষ্টির সম্ভাবনা 54% রয়েছে। 9টায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা 52%, একটু কমবে এবং তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থাকবে। 10টায় তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস থাকবে। 11টায় বৃষ্টির তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং 10টা থেকে 11টা পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা 49% থাকবে। 12টায় বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে, 56% থাকবে এবং তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা তখন থাকবে আজকে সারাদিনের ঢাকায় 32 ডিগ্রি সেলসিয়াস। 1টায় কিন্তু তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস, 2টায় থাকবে তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে 12টায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে আজকের দিনে 56%। তারপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। 3টায় তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস, 4টায় তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস, 5টায় থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস, 6টায় 27 ডিগ্রি সেলসিয়াস এবং যদি বলি সন্ধ্যায় 7টায় 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। আজকে সারাদিনই কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টির সম্ভাবনা কিন্তু কিছুটা থেকেই যাবে, যদিও বৃষ্টির সম্ভাবনা আসলে সকালের দিকে একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে, 12টা পর্যন্ত বেশি থাকার সম্ভাবনা রয়েছে। একটু জেনে নেই যে আজকে আসলে বায়ুর গুণগত মানের ভিত্তিতে সবচেয়ে কোন শহরগুলোর বায়ুর গুণগত মান বেশি সেটা দিয়ে শুরু করি। প্রথমে কিন্তু অস্ট্রেলিয়ার মেলবোর্ন রয়েছে, যার বায়ু গুণগত মান বা দূষণ মাত্রা এখন 14। তারপরে কিন্তু রয়েছে সুইডেনের স্টকহোম, যার বায়ুর দূষণ মান এখন 16। তার তৃতীয় অবস্থানে রয়েছে ইউএসের যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো, যার এখন বায়ুর গুণগত মান বা বায়ু দূষণ মাত্রা এখন 17। তারপরে কিন্তু রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি, যার বায়ুর দূষণ মাত্রা এখন কিন্তু 18 রয়েছে। তারপরে কিন্তু রয়েছে কাজাখস্তানের আলমাটি রয়েছে, যার বায়ুর দূষণ মাত্রা এখন 21। একটু দেখে নেই যে সবচেয়ে দূষিত শহরের তালিকায় যে শহরে বায়ুর মান সবচেয়ে খারাপ সেই শহরের তালিকায় আসলে শীর্ষে কোনগুলো রয়েছে। প্রথমেই কিন্তু রয়েছে কাম্পালা, উগান্ডার রাজধানী, যার বায়ু দূষণ মাত্রা এখন 173। তারপরে কিন্তু রয়েছে জাকার্তার ইন্দোনেশিয়ার রাজধানী, যার বায়ু দূষণ মাত্রা 164। তারপরে কিনশাসা, কঙ্গোর রাজধানী, যার বায়ু দূষণ মাত্রা 148। তার চতুর্থ অবস্থানে কিন্তু বাংলাদেশ রয়েছে। যেমন বললাম, বাংলাদেশের বায়ুর গুণগত মান আজকে ভালো না, 134 বাংলাদেশের বায়ুর গুণগত মান। এবং
সবচেয়ে দূষিত শহরের তালিকায় 4 নম্বরে রয়েছে, তারপরে 5 নম্বরে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুর গুণগত মান 126 এই পর্যন্ত। আর এখন আসলে যারা বাইরে যাচ্ছেন, বের হচ্ছেন, একটু জানিয়ে দিতে চাই যে এখন আসলে কোন সড়কে ট্রাফিক কেমন এবং কতটা জ্যাম আছে বা কতটা আসলে সেটা জ্যাম মুক্ত রয়েছে। প্রথমেই ঢাকার একটি প্রবেশপথ আমিন বাজারে দেখতে চাই। আমিন বাজারে কিন্তু এখন 8টার পরপরই কিন্তু সেখানে মাঝারি আকারের সেই আমিন বাজার মোড়ে কিন্তু মাঝারি আকারের জ্যাম বাড়তে শুরু করেছে। সেখান থেকে একটু এগিয়ে গেলে যদি বলি গাবতলী, সেই পথটা আমিন বাজার থেকে গাবতলীর পথে কিন্তু মাঝারি আকারের জ্যাম রয়েছে এবং গাবতলীর আগ মুহূর্তে ঠিক লম্বা একটা ভারী রকমের জ্যাম রয়েছে। সেখান থেকে যদি একটু আরেকটু সামনের দিকে যদি আগানো যায় তাহলে টেকনিক্যাল বাস স্ট্যান্ডে সেখানেও কিন্তু তীব্র জ্যাম দেখা যাচ্ছে। কল্যাণপুর হয়ে যদি শ্যামলীর দিকে যাওয়া যায়, কল্যাণপুরের পরেই কিন্তু জ্যাম, একটা দীর্ঘ জ্যাম কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আর শ্যামলীর সাইডটায় মাঝারি ধরনের জ্যাম দেখা যাচ্ছে। শ্যামলী মোড়ে এখন খুব একটা জ্যাম কিন্তু এখনও চোখে পড়ছে না। সেখান থেকে আগারগাঁও মোড়ে দেখা যায়, আগারগাঁও মোড়ে কিন্তু এখন বেশ খানিকটা জ্যাম কিন্তু চৌরাস্তায় দেখা যাচ্ছে। ওই দিক থেকে যদি আমরা মিরপুর গাবতলী হয়ে মিরপুর 1 নম্বর দিয়ে যদি 10 নম্বরের পথটা একটু দেখে 1-2 হয়ে, তাহলে সেই পথে কিন্তু কোথাও কোথাও মাঝারি ধরনের জ্যাম দেখা যাচ্ছে। মিরপুর 10 নম্বর গোল চত্বরে কিন্তু এখন চৌরাস্তাতে কিন্তু চারদিক থেকে ভারী আকারের জ্যাম কিন্তু আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি। আর সেখান থেকে যদি কাজীপাড়া এবং শেওড়াপাড়া হয়ে যদি আগারগাঁওয়ের দিকে যাওয়া যায় তাহলে সেই পথেও কিন্তু দেখছি যে থেমে থেমে কোথাও কোথাও মাঝারি আকারে এবং ভারী রকমের জ্যাম কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। আর সেখান থেকে যদি শেরেবাংলা নগর বলি, শেরেবাংলা নগর হয়ে যদি বিজয় সরণির দিকে যাই তাহলে ওই রাস্তায় বিজয় সরণির রাস্তায় কিন্তু জ্যাম নেই, কিন্তু বিজয় সরণির যে চৌরাস্তা এখন রয়েছে সেই যাওয়ার পথে জ্যাম নেই, কিন্তু চৌরাস্তায় কিন্তু 3 রাস্তার মোড়, 3 রাস্তায় কিন্তু এখন তীব্র জ্যাম কিন্তু দেখা যাচ্ছে। ওই দিক থেকে যদি বলি মিরপুর হয়ে যদি মহাখালী আসার পথে, ইসিবি হয়ে বনানী হয়ে মহাখালী আসার পথে, সেই পথটায় কিন্তু এখন জ্যাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মাঝারি আকারের জ্যাম কিন্তু দেখতে পাচ্ছি এবং মহাখালী বাস টার্মিনালের আশপাশেও কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের জ্যাম কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তারপর তেজগাঁও এরিয়াতে, তেজগাঁও ফার্মগেট এরিয়াতে কিন্তু তীব্র জ্যাম এই মুহূর্তে দেখা যাচ্ছে। কারণ বাজার বসুন্ধরা শপিং কমপ্লেক্সেও কিন্তু তীব্র জ্যাম দেখা যাচ্ছে। শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল তার সামনেও কিন্তু এখনই জ্যাম বাঁধা শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ওই এরিয়াতে কিন্তু জ্যাম এখনও খুব একটা নেই। এদিকে কাকরাইল কিন্তু জ্যাম দেখা যাচ্ছে। আরেকটি রোড যদি বলি বাড্ডা হয়ে রামপুরা, সেই পথে এবং মগবাজার মালিবাগ সেই পথে কিন্তু তীব্র জ্যাম কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আর এদিক থেকে মতিঝিল অফিসিয়াল এরিয়া, মতিঝিলে কিন্তু এখন বেশ খানিকটা জ্যাম মুক্তই আমরা দেখতে পাচ্ছি। ঢাকার আরেকটি প্রবেশ মুখ, সেটা যদি যাত্রাবাড়ির দিকে যাই, যাত্রাবাড়িতে দেখব 4 রাস্তার মধ্যে 2 রাস্তায় কিন্তু ইতোমধ্যে জ্যাম শুরু হয়েছে। এক রাস্তায় মাঝারি ধরনের জ্যাম রয়েছে, আর এক রাস্তায় যদি বলি তাহলে কিন্তু আসলে খুব একটা জ্যাম এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তো আজকে ঢাকার প্রবেশ বিভিন্ন জায়গায় যদি বলি তাহলে মেইন যে পয়েন্টগুলো ঢাকায় রয়েছে সেই মেইন পয়েন্টগুলোতে কিন্তু আজকে তীব্র জ্যামের কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এই পথ যারা অবলম্বন করবেন তারা একটু সময় হাতে নিয়ে বের হবেন কিংবা বিকল্প পথ অবলম্বন করবেন। আর ঢাকায় আজকে সর্বাধিক তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সহনীয় পর্যায়ে থাকবে বলেই আশঙ্কা করা হচ্ছে। আর সারাদিন মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে 12টা পর্যন্ত বৃষ্টির সংখ্যা রয়েছে। তো আজকে আবহাওয়া এবং ট্রাফিক আপডেটের এই ছিল আমার কাছে। আরেকটি স্টুডিওতে আমাদের সহকর্মী আমিরুল ইসলাম আলিফ রয়েছেন, তার কাছে যেতে চাই। আলিফ, আজকে ট্রাফিক আপডেট এবং ওয়েদার আপডেটে এই ছিল আমার কাছে। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সরকারের আশ্রয়ণ প্রকল্প একসময় ভূমিহীন ও গৃহহীন মানুষের নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু খাগড়াছড়ির দীঘিনালায় সেই স্বপ্নের অনেকটাই এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিশুদ্ধ পানির সংকট, বিদ্যুৎ সংযোগের ভোগান্তি এবং কর্মসংস্থানের অভাবে আশ্রয়নের ঘর ছেড়ে জীবিকার সন্ধানে শহরমুখী হচ্ছেন অনেক হতদরিদ্র পরিবার। ফলে তালাবদ্ধ হয়ে পড়ে আছে কোটি টাকার সরকারি ঘর। চারদিকে সবুজ পাহাড়, শান্ত জলাধারের পাশে লাল সবুজ রঙের ছোট ছোট ঘর। প্রতিশ্রুতি ছিল এই ঘরে মিলবে সব নাগরিক সুবিধা, কিন্তু 5 বছর পেরিয়ে গেলেও এখনো অধরা। খাগড়াছড়ির দীঘিনালার ভূমিহীন, বিধবা ও প্রতিবন্ধী মানুষের পুনর্বাসনের লক্ষ্যে 2টি প্রকল্পের আওতায় ঝুরঝুরি পাড়ায় 42টি এবং বেতছড়ি পশ্চিম পাড়ায় 60টি সহ মোট 102টি ঘর নির্মাণ করা হয়। 400 বর্গফুট আয়তনের 2 কক্ষ বিশিষ্ট এসব ঘরের সঙ্গে ছিল বারান্দা,
রান্নাঘর ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, পাশাপাশি বিশুদ্ধ পানি, বিদ্যুৎ সংযোগ এবং নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন দেয়ারও কথা ছিল। কিন্তু বাস্তবে অনেক সুবিধাই পৌঁছায়নি উপকারভোগীদের কাছে। পানিগুলো গোলা, আর্সেনিক বেশি, এগুলি মানুষের অসুখ খাই যে রান্না বান্না করা যায় না। আমাদের 2টা মোটর বর্তমানে নষ্ট, আর একটা নষ্ট দেখা দিছে। বিদ্যুতের মিটারের অসুবিধা, আমাদেরকে বলছে 60 ফ্যামিলি সবাই মিটার পাইব। 3000 টাকা করে লাগবে মিটার দিলে, তা আমরা টাকা দিব কিন্তু কাজ করে ভাত খাইতে পাই না। দীর্ঘদিন যদি কেউ যদি আয়রনযুক্ত পানি খান তাহলে সেক্ষেত্রে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে চুলকানি, চর্মরোগ, একজিমা, দাউদ সহ গ্যাস্ট্রিকের অন্যান্য প্রবলেম দেখা দিতে পারে বা বদহজম দেখা দিতে পারে। বেকার নারীদের কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ ও বিভিন্ন প্রকল্প পরিচালনার কথা থাকলেও বাস্তবায়ন হয়নি। ফলে জীবন জীবিকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেকে। সরকার থেকে মেশিন দেওয়ার কথা ছিল 10টা, ওইখানে 5টা মেশিন দিছে। সরকার আমাদেরকে গড় দিছে, আর কিছুই দেয় না। আমরা কি এই জায়গার ভিতরে আমরা কিভাবে চলি? নাই কিচ্ছু, একটা মরার বুবিন। উপজেলা প্রশাসন বলছে অসম্পূর্ণ কাজগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তো বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে এই পানি বিদ্যুতের সুযোগ সুবিধা এটা প্রদান করা হয়েছে। তারপরও যদি কোনো আশ্রয়ণ প্রকল্পে এই সুযোগ সুবিধাগুলো এখনো তারা না পেয়ে থাকেন, তো তাদের আবেদনের ভিত্তিতে এটা কনসার্ন ডিপার্টমেন্ট এটা ব্যবস্থা নেবে। 2021 সালে 1,88,21,000 টাকায় বাস্তবায়ন করা হয় আশ্রয়ণ প্রকল্পটি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। শেরপুরের সংরক্ষিত আগর বাগানে পর্যটকদের কারণে হুমকিতে গাঢ় পাহাড়ের জীববৈচিত্র্য। সংরক্ষিত বনাঞ্চলে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকলেও তা মানছেন না অনেকেই। এতে হুমকির মুখে বনের স্বাভাবিক পরিবেশ ও বন্যপ্রাণী। যদিও এ ব্যাপারে যথাযথ পদক্ষেপের আশ্বাস বন বিভাগের। সবুজ পাহাড়ের বুক চিরে সরু পথ, দুধারে সারি সারি গাছ, প্রকৃতির এমন মায়াবী আবরণ যেন কোনো রূপকথার অরণ্য। তবে এটি কোনো পর্যটন কেন্দ্র নয়। শেরপুরে ঝিনাইগাতির গাঢ় পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলে গড়ে ওঠা আগর বাগান। মূল্যবান সুগন্ধি উপাদান আগর উড উৎপাদনের লক্ষ্যে একসময় লাগানো হয়েছিল এসব গাছ। বন বিভাগের তথ্য বলছে তাওয়াকুচা ও গজনী বিট মিলিয়ে প্রায় 90 হেক্টর জমি জুড়ে বিস্তৃত এই বাগান এখন ভ্রমণ পিপাসু মানুষের নতুন আকর্ষণ। প্রতিদিন এখানে আসে শত শত দর্শনার্থী। শেরপুরের মতো একটা চরাঞ্চল, এমন একটা জায়গা যে জাপানের মতো এই যে চিকন চিকন গাছগুলা, এই মারাত্মক দেখার মতো। আপনি বাইক চালালেও দেখতে অনেক সুন্দর লাগছে, আপনি যদি হেঁটেও যান তারপর আপনার একটা অন্যরকম ফিল কাজ করবে, আর আপনার অনেক ভালো লাগবে, একটা শান্তি অনুভব হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখানের একটা ছবি ভাইরাল হয়, ওইখান থেকে দেখে মূলত এখানে আসা। তবে সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের এই অনিয়ন্ত্রিত প্রবেশ বাড়াচ্ছে উদ্বেগ। এটা একটা সংরক্ষিত এলাকা, সংরক্ষিত পশু পাখি থাকার জায়গা, কিন্তু এখানে যে পরিমাণ পর্যটক আসতেছে এটা পশু পাখির হুমকির মুখে পড়তেছে। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যদি এই একটা সুন্দর সুব্যবস্থা করে দিত, বা এখানে যারা আসতেছে বা এই গাছগুলো যাতে সংরক্ষণ করা যায় এই বিষয় নিয়ে সরকারিভাবে কোনো উদ্যোগ নিত, তাহলে হয়তো বা এই সৌন্দর্যটা রক্ষা করা যেত। আমাদের দেশের সম্পদ, এখন আমাদের যা করা দরকার সেটা আমরা এখানে আসতে পারি, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আসতে পারি, কিন্তু আমরা কখনোই চাই না যে এই গাছগুলো নষ্ট হোক। পরিবেশবাদীরা বলছেন এখনই পর্যটক নিয়ন্ত্রণ করা না গেলে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়তে পারে এই বনের জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় সংরক্ষিত বনের পরিবেশ রক্ষায় খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বন বিভাগ। শেরপুর গাঢ় পাহাড়ের যে সমস্ত বনাঞ্চল রয়েছে, এই বনাঞ্চলে বন বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে অনিয়ন্ত্রিত যে পর্যটকরা আনাগোনা করে, তো এই বিষয়গুলো যাতে তারা নিয়ন্ত্রণের মধ্যে আনে। সর্বসাধারণ যেন এখানে সেই আগর বাগানে গৃহাইরা, বন্যপ্রাণী এবং বা আগর বাগানের যেন কোনো ক্ষতি না হয় সেদিক দিয়েও আমরা দৃষ্টি রাখছি, এবং আমরা অচিরেই 2-1 দিনের মধ্যে একটা সাইনবোর্ড দেব যেন সাধারণ জনগণ এখানে না যায়। দর্শনার্থীদের সচেতনতায় বাঁচুক বনভূমি, কার্যকর উদ্যোগের অপেক্ষায় স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিশুকে একসঙ্গে দুধ পান করাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগ। এই আয়োজনের বিস্তারিত জানাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিকুর রহমান। সাদিক, কর্মসূচি কি শুরু হয়েছে কিনা জানাবেন, এবং দিবসটি ঘিরে কোনো আলাদা কর্মসূচি নেওয়া হয়েছে কিনা সে বিষয়েও জানাবেন।
আজকে যে চিত্রটা এটা হচ্ছে একটু ভিন্ন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে এখানে মুক্তিযুদ্ধ যে স্কুলটা রয়েছে, এখানে কিন্তু দেখা যায় শিশুদেরকে দুগ্ধজাত খাবার অর্থাৎ দুধ পান করানো হচ্ছে। এটা আজকে যে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে এই উদ্যোগটা আসলে নেওয়া হয়েছে। এই 2001 সাল থেকে মূলত জাতিসংঘের যে FAO যে ডিপার্টমেন্টটা আছে আসলে সেই তারা যে দুগ্ধ দিবস পালন করে আসছে, কিন্তু এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 2013 সাল থেকে এই দিবসটি গুরুত্বের সাথে পালন করে আসছে। কারণ হচ্ছে দুধের যে গুরুত্ব, দুগ্ধজাত খাবার সেটা হচ্ছে মানুষের সার্বিক যে পুষ্টিগুণ বজায় রাখার জন্য কিন্তু এই যে দুধের যে গুরুত্ব সেটা তুলে ধরার জন্য কিন্তু শিশুদেরকে দুধ পান করানো হচ্ছে আজকে। এবং এখানে সার্বিক প্রস্তুতি যদি আমি একটু দেখাতে চাই, এই যে দেখতে পাচ্ছেন যে আসলে সারিবদ্ধভাবে আসলে বিভিন্ন কোম্পানির যে দুধ রয়েছে সেটা কিন্তু এখানে প্রস্তুত করা হয়েছে এবং শিশুরাও কিন্তু রয়েছে, তাদেরকে একে একে দুধ পান করানো হবে। আমি একটু যারা আয়োজক আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ডেইরি সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর আছেন একজন, তার সাথে একটু কথা বলতে চাই। আপনারা কবে থেকে কত বছর যাবত এটা পালন করছেন এবং কেন, এটার গুরুত্বটা কি? ধন্যবাদ আপনাকে। সবাইকে বিশ্ব দুগ্ধ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা হয়তো জানেন যে বিশ্ব দুগ্ধ দিবস প্রথমে উদযাপন করা হয় 2001 সালে সারা বিশ্বব্যাপী এবং বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অধীনে। আর বাংলাদেশে এই দিবসটি প্রথম উদযাপন করা হয় 2013 সালে এবং ডেইরি সায়েন্স বিভাগ অ্যানিম্যাল হাজবেন্ডারি অনুষদেই কিন্তু এই দিবসটি প্রথম উদযাপন করে। এবং এবছর সহ আমরা 14তম বারের মতো বিশ্ব দুগ্ধ দিবস পালন করতে যাচ্ছি এবং এই দিবসটি পালনের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানব জীবনে দুধ ও দুগ্ধজাত পণ্যের গুরুত্ব মানুষের কাছে তুলে ধরা এবং মানুষের মাঝে জনসচেতনতা তৈরি করে এই শিল্পের প্রসার ঘটানো। এবং এই উপলক্ষে আমরা আজকে স্কুল মিল্ক ফিডিং করাতে যাচ্ছি এবং আমরা বিশ্ববিদ্যালয়ে 6টি স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের বাহিরে আরও 2টি স্কুল আছে। আমরা সর্বমোট 2500 জন অর্থাৎ 2500 ছাত্রছাত্রীকে আমরা আজকে স্কুল মিল্ক ফিডিং করাবো। এই যে আপনি মিল্ক ফিডিং যে করাচ্ছেন, মিল্ক ফিডিং এর আসলে তাদের মিল্কের মধ্যে যেসব পুষ্টিগুণ রয়েছে এগুলো শিশুদের মস্তিষ্কের জন্য কি কি উপকারিতা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো অনেকেই জানেন যে মিল্কে একটা উপাদান থাকে যেটাকে আমরা বলি ল্যাকটোজ। এই ল্যাকটোজ হচ্ছে বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য খুবই উপকারী এবং মিল্কে একটা লিপিড থাকে ফসফোলিপিড, যেটা ব্রেইন ডেভেলপমেন্টের জন্য খুবই উপকারী। এবং কেউ যদি নিয়মিত দুধ পান করে তার ব্রেইন ডেভেলপমেন্ট হবে, তার স্বাস্থ্য ভালো হবে এবং তার হাড় ও শরীর মজবুত হবে। আসলে শিশুদের মস্তিষ্কের যে গঠন এবং সার্বিক শারীরিক যে পুষ্টির চাহিদা মেটানোর জন্য এই যে সুষম খাবার হিসেবে যে দুগ্ধ বা দুধ যে উপকারিতা সেটা কিন্তু আসলে তুলে ধরার জন্যই বলা হচ্ছে। কারণ শিশুদেরকে জন্মের পর থেকে মায়ের দুধ এবং পরবর্তীতে গরুর দুধ খাওয়ানোর বিষয়ে যে গুরুত্বটা সেটা আসলে অনুধাবন করানোর জন্য এবং সেটা তুলে ধরার জন্য কিন্তু এই প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু বিভিন্ন স্কুলে তারা বিভিন্ন কোম্পানি থেকে যে স্পন্সর করা যেসব দুধ রয়েছে সেগুলি কিন্তু খাওয়ানো হচ্ছে। এই যে একটা সুন্দর একটা পরিবেশ এটা আসলে বজায় থাকবে শিশুদের মাঝে, এই যে অভ্যাসটা দুধ খাওয়ার সেটা কিন্তু প্রচলন হবে এবং যারা এটার গুরুত্ব না বুঝে থাকেন তারাও এর মধ্য দিয়ে গুরুত্ব অনুধাবন করে প্রতিদিন দুধ পান করবেন, সেটাই প্রত্যাশা করছেন তারা। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সাদিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছেন সহকর্মী সাদিকুর রহমান। রাজনৈতিক প্রভাব বিস্তার আর চাঁদাবাজি নিয়ে বিরোধের জেরে খুন হন বিএনপি নেতা বিল্লাল হোসেন তালুকদার। স্থানীয় যুবদল নেতা দিদারুল ইসলাম ও তাঁর অনুসারীদের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে ছুরিকাঘাতে নিহত হন তিনি। এ ঘটনায় 20 জনকে আসামি করে রমনা থানায় মামলা করেছে পরিবার। পুলিশ 2 জনকে আটক করেছে। চাঁদাবাজিকে কেন্দ্র করে বিরোধ, সেই বিরোধের জেরেই প্রাণ গেল বিএনপি নেতা বিল্লাল হোসেন তালুকদারের। সোমবার মৌচাকের আনারকলি সুপারমার্কেটের সামনে স্থানীয় যুবদল নেতা দিদারুল ইসলাম বাবু ও তার অনুসারীদের সাথে তর্কাতর্কি হয় রমনা থানার স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বিল্লাল হোসেন তালুকদারের। এক পর্যায়ে ছুরিকাঘাতে নিহত হন তিনি। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের অভিযোগ, রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বাবু তো আমারই ছোট ভাই, তো এইসব করে গেছে, যাওয়া পরে দেওয়ার পোলাপান নিয়া অগমত অবস্থান, এক কথা দুই কথা, তার ভিতরেই বাবুর সাথে যে ছেলেটা ও আর কি বড় ভাই স্টেপ করছে একবারে হাড়ের উপরে, ফুসফুসের উপরে। এটার বিচার হোক এবং সে যেই হোক, মহানগর হোক, সেন্ট্রাল হোক, যে জায়গায় হোক,
তার বিরুদ্ধে শুধু বহিষ্কার করলে হইব না, তার বিরুদ্ধে আইনের যে ব্যবস্থা। আজকে আমার ভাই হত্যা হয়েছে, কালকে আমিও হত্যা হতে পারি এই রাজনীতির ক্ষেত্রে। তাই রাজনীতির ক্ষেত্রে বাদ দিয়া একটা সাধারণ জনগণ হিসাবে এটা আমরা সত্য বিচার চাই। এ ঘটনায় বাবুকে প্রধান করে ২০ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেছে পরিবার। ইতিমধ্যে মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে রিয়াজুল ও আলামিন নামে ২ জনকে আটক করেছে পুলিশ। মামলা হয়েছে একটি রমনা থানায় এবং 2 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রিয়াজুল ইসলাম এবং আল আমিন মাহিন নামে 2 জনকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নিয়েছে এবং সেই তাদের 2 দিনের এজাহারে তাদের নাম আছে। 20 জনকে এজাহারে নামিয়েও এবং অজ্ঞাতনামা 27 জনকে আসামি করে মামলা করা হয়েছে এবং যারা এই ঘটনায় জড়িত তাদেরকে শনাক্ত করে আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় মূল অভিযুক্ত দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের বজ্রবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদলের 2 নেতা নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যার দিকে জলকুঁড়ির 10 পাইপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী এবং তার সঙ্গে থাকা কুতুবপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ। পুলিশ জানায় আব্দুল কাদের ও মাসুম মোটরসাইকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে জলকুঁড়ির দিকে যাচ্ছিলেন। পথে 10 পাইপ এলাকায় ঝুটপট্টি পৌঁছালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যায় চালক। ভরা মৌসুমেও ঢাকার বাজারে লিচুর দাম কিছুটা বাড়তি বলে অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন এবছর ব্যাপক ফলন হয়েছে লিচুর, তবে ভালো মানের লিচুর দাম একটু বাড়তি। রাজধানীর বাজারগুলোতে এখন লাল টকটকে লিচুর রমরমা ব্যবসা। মৌসুমি এই ফলের মিষ্টি সুবাসে ভিড় বাড়ছে ক্রেতাদের। জাত ভেদে বাজারে এখন হরেক রকম লিচুর সমাগম। বাজারে বোম্বাই, মাদ্রাজ, চায়না 3 লিচুর ব্যবসায়ী এখন বেশি। সবচেয়ে বেশি দাম চায়না 3 লিচুর। 100 পিস বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকায়। অন্যদিকে বোম্বাই লিচু বিক্রি হচ্ছে 100 প্রতি 300 থেকে 400 টাকায়। তবে মৌসুমি ফল হিসেবে অতিরিক্ত দাম হাঁকছেন বিক্রেতারা। অভিযোগ ক্রেতাদের, চায়না 3 লিচু 900-1000 টাকা, আর বেদানা লিচু বিক্রি আছে 400-450। তবে আর কম হলে আরো ভালো হতো আর কি, মানে মধ্যবিত্ত যারা তারা খেতে পারতো, কারণ নিচু যারা একেবারে নিচে আছে এরা তো পাচ্ছে না। এই সিজনে আসলে লিচুর দামটা আরেকটু মনে হয় কম হলে সবার জন্য ভালো হতো। 2-এর মধ্যে হলে সবচেয়ে ভালো, 2-2.5 এরকম। তবে এই বছর লিচুর বাম্পার ফলনের পরও পাইকারি পর্যায়েই লিচুর দাম বেশি বলছেন খুচরা ব্যবসায়ীরা। চায়না আছে 800, 1000, 1400 পর্যন্ত আছে। আমাদের পাইকারিতে মনে করেন 150 টাকা লাভ আছে, আমরা তো আরো থেকে আনি। বিষয়টা ওরাই বলতে পারবে। পাইকারি কিনা পরে মনে করেন 280, 300 কিনা পর 270 কিনা পর 20-30 টাকা লাভ করে 100 লেচু। যানবাহন খরচ বেশি। লিচুর মৌসুম মানেই ফলের বাজারে উৎসব মুখর পরিবেশ। সামনের দিনগুলোতে দাম কিছুটা কমবে বলে মনে করেন বিক্রেতারা। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। দর্শক দেখছেন গুড মর্নিং বাংলাদেশ। ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। প্রকৃতির বিশুদ্ধতায় শুরু হোক দিন। বাছাইকৃত সেরা দানা আর অত্যাধুনিক মেশিনে তৈরি শতভাগ খাঁটি দেশি সরিষার তেল। ফুডেলা সরিষার তেল, যার প্রতি ফোঁটায় আছে স্বাস্থ্যকর জীবনের প্রতিশ্রুতি। ফুডেলা সরিষার তেল, খাঁটি ঝাঁঝে, দেশি স্বাদে। আজকে আমরা দেখছি 7 ঘন্টার পরিবার এই অভিযান থেকে 28 জনের বিরুদ্ধে সাইকেল থেকে তেল খুলে বাংলাদেশ ক্রিকেটের 2-1 প্রথাভেঙে প্রতিনিয়ত বাড়ছে নির্বিচারে মানুষ হত্যার জুলাই সনদের বাস্তব অপরূপ যে রূপ শুধুমাত্র হত্যাকাণ্ড পিলারের এই স্বাগত স্টার নিউজ লাইভে।
They don't know what's happening. Their leaders are all gone. Très lent, ce Conseil européen, ils sont দেখছেন গুড মর্নিং বাংলাদেশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনায় ইরানের ওপর দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি এটি তাদের আত্মরক্ষামূলক হামলা। ইরানের গণমাধ্যম জানিয়েছে দক্ষিণ ইরানের বন্দর আব্বাস ও পার্শ্ববর্তী কেশম দ্বীপে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আর মেহের নিউজ এজেন্সি জানাচ্ছে বন্দর আব্বাস, শেরিক ও জাস্ক সহ অন্যান্য স্থানেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিপরীতে ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে তারা এই হামলার জবাবে বাহরাইনে মার্কিন নৌবহরে হামলা চালিয়েছে। এর আগে মার্কিন হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন, নিরাপদ থাকতে চাইলে গোটা অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছাড়বে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। এর আগে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনায় সেনাদের উদ্ধার করা হয়েছে, তারা ভালো আছে। এরপরই গত রাতে এই হামলা চালালো যুক্তরাষ্ট্র। চীন ও উত্তর কোরিয়ার মধ্যকার সম্পর্ককে একটি পুরনো চীনা প্রবাদ দিয়ে বর্ণনা করা হয়। বলা হয় তাদের সম্পর্ক ঠোঁট ও দাঁতের মতো ঘনিষ্ঠ। রূপকটি 1950-এর দশকে মাও সে তুং ঐতিহাসিক মিত্রদের ঘনিষ্ঠ সম্পর্ককে বোঝাতে প্রথম ব্যবহার করেছিলেন। 2019 সালের পর উত্তর কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফর যেন সেই ঘনিষ্ঠতাই প্রমাণ দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই সফরের পেছনে বৈশ্বিক রাজনীতিতে বেইজিংয়ের প্রভাব বিস্তারের এক সুদূরপ্রসারী কৌশল রয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পিয়ংইয়ং সফরের দ্বিতীয় দিনেও আয়োজনের কমতি রাখেননি কিম জং উন। দিনের শুরুতে রাজধানীর কিম ইল সুং স্কয়ারে 21 বার তোপধ্বনি আর জমকালো কুচকাওয়াজের মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়। এ সময় দু দেশের জাতীয় পতাকা আর দুই নেতার বিশাল প্রতিকৃতিতে সেজে ওঠে পুরো রাজধানী। 7 বছর পর উত্তর কোরিয়ায় চীনা প্রেসিডেন্টের এই রাষ্ট্রীয় সফরে দুই দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির সম্পর্ককে নতুন ঐতিহাসিক উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার আরেকবার ঝালাই হলো। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আন্তর্জাতিক পরিস্থিতি যতই পরিবর্তন হোক না কেন, তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের এক চীনা নীতির প্রতি সম্পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন কিম জং উন। অন্যদিকে পিয়ংইয়ংয়ের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বেইজিং পাশে থাকবে বলে আশ্বাস দেন শি জিনপিং। পিয়ংইয়ংয়ের সেন্ট্রাল ক্যাডার ট্রেনিং স্কুলও পরিদর্শন করেন দুই নেতা। চিরস্থায়ী বন্ধুত্বের প্রতীক হিসেবে একটি পাইন গাছ রোপণ করেন তারা। তবে এই দৃশ্যমান বন্ধুত্বের আড়ালে ভূ রাজনীতির গভীর হিসেব নিকেশ দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে মস্কোকে সামরিক সহায়তা দিয়ে রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার যে অর্থনৈতিক ও সামরিক ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, বেইজিং সেখানে পিয়ংইয়ংয়ের ওপর নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সামরিক সহায়তার বিনিময়ে রাশিয়া তাদের সস্তায় জ্বালানি ও অর্থ দিচ্ছে। বেজিং মূলত চাইছে উত্তর কোরিয়া যেন পুরোপুরি অন্যদের উপর নির্ভরশীল না হয়ে পড়ে, বিশেষ করে রাশিয়ার উপর। এছাড়া সম্প্রতি মার্কিন ও ইউরোপীয় নেতাদের সাথে ধারাবাহিক বৈঠকের পর শি জিনপিংয়ের এই সফর আসলে বিশ্বকে এই বার্তা দেয় যে সমসাময়িক বিশ্ব রাজনীতিতে বেইজিংই মূল চালিকা শক্তি এবং এই অঞ্চলের যে কোনো সংকটের সমাধান বেইজিংকে ছাড়া সম্ভব নয়।
বিশ্লেষকদের মতে দুই নেতার বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ বা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বিষয়ে কোনো আলোচনা না হওয়া প্রমাণ করে চীন এই সম্পর্ককে সম্পূর্ণ নিজের শর্তে পরিচালনা করতে চায়। দৃশ্যত কোনো বড় অর্থনৈতিক বা নিরাপত্তা চুক্তি না হলেও এই সফর এশিয়া প্যাসিফিক অঞ্চলে পশ্চিমাদের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতীকী জোটের বার্তা দিচ্ছে। 2019 সালের পর শি এর এই সফর এমন এক সময় হলো যখন উভয়েই এমন একটি সম্পর্ককে পুনর্নিশ্চিত করতে চাইছে যা দুর্ভিক্ষ, পারমাণবিক উত্তেজনা, কূটনৈতিক টানাপোড়েনের কিংবা পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থার মধ্যেও টিকে থাকে। কাজী শাহরিন, স্টার নিউজ। জাপানের উৎসুনোমিয়া শহরে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। ব্যস্ত নগরীর রাস্তায় হঠাৎ দেখা মিলেছে একটি বিশাল ভাল্লুকের, যা মুহূর্তেই ছড়িয়ে দিয়েছে আতঙ্ক। এই ঘটনাকে কেন্দ্র করে বন্ধ ঘোষণা করা হয়েছে 94টি স্কুল, আর নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে প্রশাসন ও পুলিশ। পুরো ঘটনাটি এখন জাপান জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভোরের নীরবতা ভেঙে দুজন পথচারী হাঁটছিলেন নিজেদের মতো করে। ঠিক তখনই পেছন থেকে ছুটে এলো এক বিশাল ভাল্লুক। মুহূর্তেই আতঙ্কে সরে দাঁড়ালেন তারা। পুরো ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়, আর সেই ভিডিও প্রকাশের পর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জাপান জুড়ে। ভাল্লুকটি শহরের এত ভিতরে চলে এসেছে দেখে আমি সত্যিই অবাক। এর আগে এমন ঘটনা কখনো ঘটেনি। ঘটনাটি ঘটেছে জাপানের উৎসুনোমিয়া শহরে। প্রায় 5 লাখ মানুষের এই শহরে এর আগে কখনো ভাল্লুক দেখা যায়নি। ভাল্লুকের দৌড়ে যাওয়ার দৃশ্য দেখে হতবাক স্থানীয়রা। ভাল্লুক আতঙ্কে সোমবার শহর কর্তৃপক্ষ একযোগে 94টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাল্লুকটিকে খুঁজে বের করতে মাঠে নেমেছে পুলিশ, স্থানীয় প্রশাসন এবং শিকারী দল। হাতে ঢাল ও লাঠি নিয়ে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন পুলিশ সদস্যরা। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে জাপানের জনবসতিপূর্ণ এলাকায় ভাল্লুকের প্রবেশের ঘটনা বাড়ছে। খাদ্যের সংকট এবং বনাঞ্চলের পরিবর্তনের কারণে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসছে বলে ধারণা করা হচ্ছে। অর্চিতা শেহজিন, স্টার নিউজ।